আসসালামু আলাইকুম। যাদের টার্গেট বিউপি এফ ট্রিপল এস এর ভালো করা, পজিশন করা, জিকেতে ভালো করা, আজকে তোমাদের জন্য টপ 10 এমন টপিক আমি বাছাই করে দিব ইনশাল্লাহ, যাতে করে তোমরা এই 2-3 দিন যদি এই টপিকগুলো একবার ঘুরে ফিরে দেখে যাও, তোমাদের বিউপি এফ ট্রিপল এস মানে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে খুব ভালো হয় ইনশাল্লাহ। সো আজকে আমরা যেটা করব, আমরা প্ল্যান করেছি যে বিউপির এফ ট্রিপল এস এর বিগত সালের বাছাই করা কিছু ইয়ারের প্রশ্ন সলভ করব, যেই জায়গাগুলো যদি আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ বিউপিতে অ্যাপ ট্রিপল এস এ আমরা বেশ ভালো করব। সো আজকের ক্লাসে তোমরা অবশ্যই একদম শুরু থেকে শেষ অবধি থাকবে, যাতে বিউপি অ্যাপ ট্রিপল এস এ আমাদের জিকেতে হুবহু কমন থাকে, আমরা যাতে আইডিয়া করতে পারি কোন টপিকগুলো একবার দেখতে হবে। কারণ শেষ সময় আমাদের কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলোই দেখার এখন জায়গা রয়েছে, যাতে করে সেই জায়গা থেকে আমি যাতে হুবহু কমন পাই। সো পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের নাবিল ভাইয়া থাকবো, এবং এবং মাথায় রাখবা এই ক্লাসটি শেয়ার মেনশন করো তোমরা। প্রথমে যারা যখনই দেখবে এই ক্লাসের সবার আগে একটা রিয়েক্ট দিয়ে ফেলো। দ্বিতীয়ত এই ক্লাসটি নিজের টাইমলাইনে শেয়ার করে দাও। তৃতীয়ত সর্বোচ্চ বন্ধু যারা মেনশন দাও, যারা হচ্ছে এই বিউপি যাদের টার্গেট। আমরা দেখো অ্যাডমিশন সময় আমাদের কিন্তু পারস্পরিক সহযোগিতা করে আমাদের এগিয়ে যেতে হবে। সো সবাই একটা রিয়েক্ট দিয়ে মেনশনটা করে দাও, শেয়ারটা করে ডান লিখে জানিয়ে দাও। ঠিক আছে, কারা কারা যুক্ত হচ্ছে আমি দেখি। সো কারা কারা একটু যুক্ত হচ্ছে আমি দেখতে চাই। আর অবশ্যই যারা সর্বোচ্চ শেয়ার করবে, এরকম 5 জন, আমাদের 1500 টাকার যে জিকে ফুল কোর্স রয়েছে সেটা মাত্র 199 টাকা পাবে, মাত্র 5 জন। তোমরা রিয়েক্ট দাও, স্ক্রিনশট নাও, শেয়ার করো নিজের টাইমলাইনে, বিভিন্ন গ্রুপে স্ক্রিনশট নাও, প্রচুর বন্ধু মেনশন করে স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটগুলো আমার পেজে দাও। আমি বিজয়ী ঘোষণা করব 5 জনকে। যাদের ঘোষণা করব তারাই কিন্তু তোমার বিউপিতে বা আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে, ফুল কোর্সে জিকের, যেটা সামনে জগন্নাথের জন্য আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, কুমিল্লার জন্য আমাদের ক্লাস শুরু হবে, সামনে গুচ্ছ রয়েছে, তারপর হচ্ছে জাতীয় রয়েছে, সেন্ট্রাল রয়েছে, নার্সিং রয়েছে, সবগুলোই মাত্র তোমার হচ্ছে কভার হয়ে যাবে। সুতরাং তোমরা শেয়ার করো, মেনশন করো। আমি চলো শুরু করে দিই ইনশাল্লাহ। আজকে আমাদের বিউপি অ্যাপ ট্রিপল এস এর জন্য আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। সো তোমাদের পাশাপাশি আমি একটু শেয়ার করে দিই। এদিকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিউটের রেজাল্ট দিয়ে দিল। অনেক শিক্ষার্থী কিন্তু আমাকে তাদের রেজাল্ট জানাচ্ছে, যেটা খুব ভালো লাগছে। সো অনেক শিক্ষার্থী আমাকে রেজাল্ট জানাচ্ছে। সো তোমাদের পাশাপাশি আমিও একটু কি করে দিই, শেয়ারটা করে দিই আমাদের আজকের ক্লাসটা। তোমরা হচ্ছে ইনশাল্লাহ যাদের বিউপি টার্গেট, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। যাদের বিউপি টার্গেট, কাদের বিউপি অ্যাপ ট্রিপল এস এ পরীক্ষা দিবে আমাকে একটু জানাও। বিউপি টার্গেট কাদের? আমরা ইংলিশে এমসিকিউ সলভ করবো, বিগত সালের প্রশ্ন সলভ করে 10টা টপিক তোমাদেরকে বের করে দেবো ইনশাল্লাহ। টপ 10 টপিক বের করে দিব, যাতে করে তুমি এখান থেকে প্রশ্ন কমন পাও। সো কারা কারা যুক্ত হয়েছো আমি একটু শেয়ার করে দেই। ওকে, আমি তোমাদের পাশাপাশি একটু শেয়ারটা করে দেই যাতে করে। ওকে, ফাইন। সো চলো আমরা একটু আলোচনা করব। প্রথমে আলোচনা করব আজকে ক্লাসে আমরা এই যে প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ। সো তোমরা একটু সবাই উত্তর করতে থাকবে, যে আসলে তোমরা ট্রাই করবে, উত্তর থাকার পরও তোমরা একটু ট্রাই করবে যে কোনটা উত্তর হতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ, তোমরা যদি আমাদের পেইড ব্যাচে মাত্র 350 টাকায় ভর্তি হয়ে যাও, সামনের আগামীকাল থেকে আমাদের জগন্নাথ এর জন্য আমরা 2-3টা ম্যারাথন ক্লাস দিব। 2-3 ক্লাসে জগন্নাথ জিকে ডান, 2-3টা ম্যারাথনে কুমিল্লা ডান, আবার তোমার গুচ্ছ জিকে কাভার হবে। তারপর যাদের সেন্ট্রাল টার্গেট, ন্যাশনাল টার্গেট, এখন কিন্তু 350 টাকায় তুমি ভর্তি হতে পারবে, পরে কিন্তু এটার প্রাইস লাগবে 600 টাকার মতো। সো নাবিল জিকে পেজে নক দাও, যাদের যেটা টার্গেট, আমি বলবো মিস করো না, অফার থাকবে আর 2 দিন। সো আজকে দিনের মধ্যে ভর্তি হয়ে গেলে তুমি কিন্তু আমাদের 5টা ম্যারাথন ক্লাসও আছে, ওইগুলো রেকর্ডেড করে ফেলতে পারবা। সো আমরা চলো প্রশ্ন সলভ করে দেখি যে কি টাইপের প্রশ্নগুলো তোমার বিউপি অ্যাপ ট্রিপল এসে এসেছে। সো আমরা সর্বশেষ গত বছর প্রশ্ন আগে সলভ করব। প্রশ্নটা ছিল হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিজলভড, মানে কোন আন্তর্জাতিক সংস্থা সমাধান করে দিয়েছে, কি সমস্যা সমাধান করে দিয়েছে বাংলাদেশ মিয়ানমার মেরিটাইম ডিসপিউট। মেরিটাইম মানে সমুদ্র যে অঞ্চল, মানে কোন আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝখানে যে সমুদ্র বিরোধ ছিল, ডিসপিউট মানে হচ্ছে বিরোধ, মতানৈক্য এরকম বোঝায়, কোন আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশ ও মিয়ানমারের মাঝখানের সমুদ্র বিরোধ নিষ্পত্তি করেছে। সো উত্তরটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর অফ দ্য ল অফ দ্য সি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি মানে যেটাকে বলা হয় ITLOS, এটা অবস্থান হচ্ছে জার্মানিতে।
জার্মানির একটা সংস্থা। যেমন তোমাকে যদি আমি বলি WHO কি নিয়ে কাজ করে, তোমরা বলতে পারবা WHO কি নিয়ে কাজ করে? সো প্রত্যেকটা সংস্থা কোনটা কি নিয়ে কাজ করে আমাদের জানতে হবে, কোনটা সদর দপ্তর কোথায় আমাদের জানতে হবে। সো মাথায় রাখবা, এই যে WHO কি নিয়ে কাজ করে একটু কমেন্ট জানতে চাই, একটু কমেন্টটা একটু দেখতে চাই, একটু কমেন্ট দেখতে চাই। সো এই যে ITLOS, এটা কিন্তু সমুদ্র বিরোধ নিয়ে কাজ করে। কোনো দেশের মাঝখানে যদি সমুদ্র বিরোধ হয় সেটা নিয়ে কাজ করে। সো 2012 সালে, মাথায় রাখবা কোন সালে, 2012 সালে এই ITLOS এর পুনরূপটা জানবা, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এটা কিন্তু বাংলাদেশ এবং মিয়ানমার মাঝখানে সমুদ্র বিরোধ নিষ্পত্তি করে দিয়েছে এবং আমরা কিন্তু বিজয়ী হয়েছিলাম বাংলাদেশ। সো মাথায় রাখতে হবে আরেকটা সংগঠন PCA, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, আমি লিখে দিই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা এটার বাংলা যদি বলি, বাংলাটা মাথায় রাখবা, স্থায়ী সালিসি আদালত। এটা কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মাঝখানে যে সমুদ্র বিরোধ হয়েছে 2014 সালে এটা আমি নিষ্পত্তি করেছে হচ্ছে এটা। আর এই PCA, এটার অবস্থান হচ্ছে হেগ শহরটি কোথায়, কেউ বলতে পারবা হেগ শহরটি কোন দেশে? হ্যাঁ, হেগ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে হচ্ছে স্বাস্থ্য নিয়ে কাজ করে। সো মাথায় রাখবা, এই হেগ শহরে অবস্থিত হচ্ছে PCA, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, অথবা হচ্ছে স্থায়ী সালিসি আদালত, যেটি বাংলাদেশ এবং মায়ানমার মানে ভারতের মাঝখানে তোমার হচ্ছে সমুদ্র বিরোধ নিষ্পত্তি করেছে। সো এই বিষয়গুলো প্রশ্নে আসে। সো আন্তর্জাতিক যে সংস্থা, এই টপিকটা তোমরা F-SSS এর জন্য একটু পড়ে যাবা, খুবই গুরুত্বপূর্ণ। সো পরবর্তী প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি, 2 নম্বর প্রশ্ন, আমরা যাব এই দিকে। সো দেখো, পরবর্তী প্রশ্ন এসেছে একটা পূর্ণরূপ থেকে, সেটা হচ্ছে KNF এর পূর্ণরূপ কি? সো ফুল ফর্ম মানে আমরা বুঝি যে পূর্ণরূপ। সো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ KNF? এর পূর্ণরূপ হচ্ছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। তোমরা জানো যে মায়ানমারের এদিকে কুকি চিন যেই সশস্ত্র সংগঠন আছে, তারা কিন্তু বান্দরবান বা ইত্যাদি অঞ্চলে তারা কিন্তু সন্ত্রাস ছড়িয়ে থাকে বা বিভিন্ন টাইপের আমরা জানি। সো এইটা হচ্ছে এইরকম। তো এটা একটা সাম্প্রতিক থেকে কিন্তু এসেছে, সাম্প্রতিক থেকে এই যে কুকি চিন নিয়ে আলোচনা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই KNF এই শব্দটা এসেছে। এরপরে সিলেক্ট কান্ট্রি অর কান্ট্রিজ নট হ্যাভিং দ্য মেম্বারশিপ অফ আসিয়ান, বলছে এমন একটি দেশকে বাছাই করো, বা কোন দেশটি আসিয়ানের সদস্য নয়। মানে যদি আমি খাঁটি বাংলায় বলি, কোন দেশটি আসিয়ানের সদস্য নয়, কোন দেশটি আসিয়ানের সদস্য নয়। সো দেখো, এখানে থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, তাইওয়ান আছে, জাপান আছে। সো এই দেখো, এই যে জাপান কিন্তু কোনোভাবে আসিয়ানের সদস্য নয়। কারণ আমরা জানি এশিয়া মহাদেশের 5টি ভাগ রয়েছে। এই 5টি ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার দেশ। দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার দেশ কোনগুলো? চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। এইবার আমরা আরো দক্ষিণ এশিয়ার দেশের কথা বলতে গেলে 8টি দেশ রয়েছে: বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এবার আসিয়ান মানে হচ্ছে কোন দেশগুলো? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। সো জাপান তো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ না, জাপান হচ্ছে দূরপ্রাচ্যের বা পূর্ব এশিয়ার দেশ। সো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে এই 3টা, এখানে নট বলছে, মানে যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয় সেটা বের করতে হবে, তার মানে জাপান। সো খেয়াল করো, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কিন্তু মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, তারপর হচ্ছে তোমার কি ফিলিপাইন, এই 11টা দেশ। আবার তুমি যদি যাও মধ্য এশিয়ার দেশ, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, হ্যাঁ, কিরগিজস্তান, হ্যাঁ, এই ইস্তান যে দেশগুলো রয়েছে, তাজিকিস্তান, হ্যাঁ। আবার যদি তুমি পশ্চিম এশিয়ার দেশের দিকে যাও, তাহলে হবে ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, হ্যাঁ। তারপর হচ্ছে এই টাইপের যে দেশগুলো আছে, হ্যাঁ। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে এশিয়ার কোন ভাগের কোন দেশ। সো আসিয়ানের সদস্য দেশগুলো মনে রাখার টেকনিক রয়েছে আসিয়ানের দেশগুলো মনে রাখার, সেটা হচ্ছে এমটিভিতে আমি যেভাবে মুখস্থ বললাম, আমি কিন্তু টেকনিক দেখে মুখস্থ পড়ি নাই ভাই, আমার মাথার মধ্যে ম্যাপ আছে, ম্যাপ থেকে খুঁজে খুঁজে তোমাদেরকে বলছি। সো আমি আমার পেইড ক্লাসের সব জায়গায় কিন্তু উৎসাহিত করি যে তোমরা ম্যাপ বুঝে তারপর পড়ো। তো মাথায় রাখবা, এমটিভিতে ফিল্ম দেখে পুতের BCS হলো না, দেখে পুতের কি হলো না? BCS হলো না। তো এটা দিয়ে মনে রাখতে পারবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সো এমটিবি মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার,
পুতের দিয়ে মাথা রাখবা। এই আসিয়ানের মোট সদস্য হচ্ছে 11টি এবং 11তম সদস্যের নাম হচ্ছে পূর্ব তিমুর। সো পূর্ব তিমুর হচ্ছে পুতের, আর বিসিএস দিয়ে হচ্ছে ব্রুনাই, কম্বোডিয়া আর হচ্ছে সিঙ্গাপুর। এই হচ্ছে 11টি দেশ। ক্লিয়ার? সো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। পরবর্তীতে গাম্বিয়া ফিল্ড এ কেস এগেইনস্ট মায়ানমার ইন, বলছে এই গাম্বিয়া নামক যে আফ্রিকার দেশটি রয়েছে তারা একটি কেস বা মামলা দায়ের করেছে কার বিরুদ্ধে? তোমার হচ্ছে মায়ানমারের বিরুদ্ধে। সো গাম্বিয়া নামক দেশটি মায়ানমারের বিরুদ্ধে মামলা করেছে কোথায়? সেটা করেছে হচ্ছে তোমার এই যে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে আন্তর্জাতিক আদালত, যাকে আমরা বলি আন্তর্জাতিক আদালত, যেখানে একটি দেশ একটি দেশের বিরুদ্ধে মামলা করতে পারে। আন্তর্জাতিক আদালত, এটার অবস্থান হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। এটার অবস্থান হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। পরীক্ষা বারবার আসে, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থান করছে? এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। নেদারল্যান্ডের হেগ শহরে। সো গাম্বিয়া কিন্তু এই যে মায়ানমার রোহিঙ্গাদের উপর যে গণহত্যা চালাচ্ছে সেটার জন্য কিন্তু গাম্বিয়া মামলা করেছে মায়ানমারের বিরুদ্ধে। সেটা পুরান কথা। বর্তমানে যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা মামলা করেছে কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। কেন? এই যে ফিলিস্তিনিদের উপর এত গণহত্যা চালাচ্ছে। সো এইটা পরীক্ষায় আসবে যে কোন দেশ তোমার হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে। ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। কোথায় করেছে? কোন দেশ করেছে? কার বিপক্ষে করেছে? এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো এগুলো পড়লে কিন্তু তোমরা যারা রাবিও টার্গেট বা সামনে জবি টার্গেট বা সামনে তোমাদের যাদের হচ্ছে কুমিল্লা টার্গেট, তাদের কিন্তু কভার হয়ে যাচ্ছে। কারণ এই টপিকগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে টপিকটা ইম্পর্টেন্ট, হয়তো প্রশ্নটা বিউপিতে আসছে কিন্তু এই টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো যারাই দেখছো একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে দাও। শুধু বিউপি টার্গেট কাদের এখানে তারা তোমরাও জানাও। সো যারা ভর্তি হতে চাও তোমরা পেজে নক দাও। অনেকে এই কালকে থেকে কিন্তু জগন্নাথের 3টা ক্লাস দিব, 3 দিনে জগন্নাথ শেষ। 3টা ম্যারাথন ক্লাস করবা, 3-4 12 ঘন্টা আমাকে সময় দিবা। শুধু 12 ঘন্টা, শুধু 12 ঘন্টা আমাকে সময় দিবা আমার ক্লাসে। কুমিল্লার জন্য 12 ঘন্টা সময় দিবা। 3টা ক্লাস হবে 3 দিনে তোমাদের। জগন্নাথে 3টা ডান, কুমিল্লা 3টা ডান। গুচ্ছে টার্গেট থেকে থাকলে গুচ্ছের জন্য 10টা ক্লাস দিব। জিকের A to Z ডান। তোমাদের যদি টার্গেট থাকে নার্সিং ক্লাস দিব, জাতীয় সেন্ট্রাল আরো বেশি বেশি ক্লাস দিব। সো এখন কিন্তু 350 টাকায় ভর্তির সুযোগ আছে। সো যারা ভর্তি হতে চাও নাবিল জিকে পেজে একটা নক দাও। বিস্তারিত জানো। অলরেডি 4200 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 4200। তুমি কেন মিস করছো? সো এই মিস করো না। এখন অফার কিন্তু এই 2 দিন থাকবে, এরপর কিন্তু বেড়ে যাবে। সো দেখো আমরা কিন্তু ভেঙে ভেঙে বুঝতেছি। হ্যাঁ, পরে আবার আমরা যদি সামনের দিকে যাই, আমরা একটু ভেঙে ভেঙে সামনের দিকে যাই। সো এটা বলছে যে দ্য ফার্স্ট অনলাইন নিউজ এজেন্সি অফ বাংলাদেশ, বলছে বাংলাদেশের প্রথম অনলাইন পোর্টাল বা পত্রিকা কোনটি? অনলাইন পত্রিকা কোনটি? বিডি নিউজ 24। সবাই জানে বিডি নিউজ 24, বিডি নিউজ 24, বিডি নিউজ 24। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ বা পত্রিকা বা পোর্টাল বা যাই বলি সেটাই হবে, সেটাই হবে। পরবর্তীতে দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের মানে বলছে যে মানে কি বলছে এটা তো সোয়াম্প ফরেস্ট, মানে আমরা জানি সবাই সোয়াম্প ফরেস্ট মানে কি? যেই বন বা যেই জঙ্গল হচ্ছে পানি দ্বারা আবৃত থাকে, পানির মধ্যে থাকে। হ্যাঁ, বাংলাদেশের সোয়াম্প ফরেস্টকে কিন্তু তুমি বাংলায় যখন পড়বা সোয়াম্প ফরেস্টই বলে, মানে এটা টার্ম আর কি। সো আমরা জানি সিলেটের যে রাতারগুল রয়েছে, অনেকের সেখানে গিয়েছো, কারা কারা গিয়েছো, অনেকে ঘুরেছো সেখানে। সো এই সিলেটের রাতারগুল কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ তোমার হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার মানে স্বচ্ছ জলের সোয়াম্প ফরেস্ট, মানে জলমগ্ন যেই বন। সোয়াম্প মানে জলমগ্ন, জল মানে হচ্ছে পানি, মগ্ন মানে ডুবা। যেই বনের গাছের অর্ধেক পানির নিচে থাকে, উপরে থাকে, এটাই কিন্তু সোয়াম্প ফরেস্ট। ঠিক আছে। সো এটা হচ্ছে সিলেটের কি রাতারগুল, সিলেটের রাতারগুল। বাংলাদেশের বিখ্যাত স্থান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে। স্টুডেন্ট ক্যান বেনিফিট ফ্রম বিং, এইটা একটা বড় প্রশ্ন, এটা তোমরা একটু দেখবা, এটা নিয়ে আলোচনা করতে চাই না। এই যে মার্শাল প্ল্যান, হোয়াট ইজ মার্শাল প্ল্যান? সো মার্শাল প্ল্যান হচ্ছে ইকোনমিক এইড প্রোগ্রাম। সো দেখছো অর্থনীতি টাইপের জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, অর্থনীতি সংক্রান্ত জায়গা একটু ভালো করে পড়বা। সো আমরা 3টা টপিক দেখলাম, আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশের বিখ্যাত স্থান, আর হচ্ছে তোমার কি অর্থনীতি। সে অর্থনীতি হতে পারে সাম্প্রতিক, হতে পারে যে অর্থনীতির জনককে, অর্থনীতির বিভিন্ন তত্ত্ব কে কোনটা দিয়েছেন, এখান থেকে শুরু করে নানান তথ্যই কিন্তু হতে পারে। সো অর্থনীতি জিনিসটা ভালো করে পড়বা। হুইচ ক্যাপিটাল সিটি ইজ লোকেটেড অ্যাট দ্য হাইয়েস্ট অল্টিটিউড? বলতেছে পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী কোনটি? এখানে যদি আমি একদম আক্ষরিক অনুবাদ করি তাহলে এটা দাঁড়ায় যে কোন রাজধানীটি
পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থান করছে। বাট যদি আমি জিকের প্রশ্ন আকারে বলি, সেটি দাঁড়ায় যে পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী কোনটি? সেটি হচ্ছে বলিভিয়ার রাজধানী লাপাজ। এই লাপাজ কি? লাপাজ কোন দেশের রাজধানী? বলিভিয়া। এই বলিভিয়া কোন মহাদেশের দেশ? দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ হচ্ছে বলিভিয়া, যার উপর কিন্তু যুক্তরাষ্ট্রের নজর পড়ছে। সো এই হচ্ছে বলিভিয়া, ঠিক আছে? বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। পৃথিবীর সবচেয়ে উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী হচ্ছে তোমার বলিভিয়ার লাপাজ। আর যদি বলে পৃথিবীর ছাদ কোনটি, হোয়াট ইজ দ্য বা হুইচ ইজ দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড, হুইচ ইজ দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড, হুইচ ইজ দ্য হোয়াট ইজ দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পামির মালভূমিকে, পামির মালভূমিকে, কোনটিকে? পামির মালভূমিকে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরবর্তীতে দেখো, when did the provisional government বাংলাদেশ formally take oath during liberation war in 1971? বলতেছে when did মানে কখন, প্রভিশনাল গভর্নমেন্ট মানে বলতেছে বাংলাদেশের যে অস্থায়ী সরকার ফরমালি মানে আনুষ্ঠানিকভাবে টেক ওথ মানে হচ্ছে শপথ নেওয়া ডিউরিং লিবারেশন ওয়ার। বলছে মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালে বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করে? তোমরা জানো যে 17 জানুয়ারি, কইরে 17 এপ্রিল আর কি, সরি 17 এপ্রিল 1971। তোমরা জানো যে এই বাংলাদেশের যে অস্থায়ী সরকার, এটার নাম হচ্ছে মুজিবনগর সরকার। এখন যদিও মুজিবনগর সরকার নামটি নিবে না, বাংলাদেশের অস্থায়ী সরকার হচ্ছে গঠিত হয় 10 এপ্রিল 1971। তারা শপথ গ্রহণ করে হচ্ছে 17 এপ্রিল 1971। আর এই 17 এপ্রিলই কিন্তু অস্থায়ী সরকার দিবস। যেদিন শপথ গ্রহণ করছে ওইটাই কিন্তু অস্থায়ী সরকার দিবস, মাথায় রাখবা। যেদিন গঠন হয়েছে ওইটা না, অনেকে ভুল করে। সো আরেকটা বিষয় মাথায় রাখবা, অস্থায়ী সরকার তোমার হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী কে ছিলেন? তোমরা একটু কমেন্ট করে জানাও অর্থমন্ত্রী কে ছিল? অর্থমন্ত্রী কে ছিলেন? ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? দেখি কার এগুলো জানা আছে, কোনটা জানা আছে একটু আমি জানতে চাই যে কার কোনটা জানা আছে, ঠিক আছে? এরপরে দেখো, মুক্তিযুদ্ধ টপিক থেকে আমরা সলভ করছিলাম। তোমরা জানো মুক্তিযুদ্ধ টপিক থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এরপরে হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে সংবিধানের কোন সংশোধনী? অ্যামেন্ডমেন্ট শব্দের অর্থ হচ্ছে সংশোধনী। সংবিধানের কোন সংশোধনী ইন বাংলাদেশ অ্যাবলিশ দ্য সিস্টেম অফ কেয়ারটেকার গভর্নমেন্ট? কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। অ্যাবলিস্ট মানে কি করা? কোনো কিছু বাতিল করা। সো সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রহিত করা হয়, বাতিল করা হয়? আমরা খুব সুন্দর করে জানি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় বা চালু করা হয় সংবিধানের 13তম সংশোধনীর মধ্য দিয়ে। এটা কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে এটা প্রশ্ন আসতে পারে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় কিন্তু সংবিধানের 15তম সংশোধনীর মধ্য দিয়ে। যদি বলতো যে অ্যাবলিস্ট না বলে যদি বলো স্টার্ট বলতো, বা এখানে যদি এটার বিপরীত শব্দ দিত, তখন কিন্তু হয়ে যেত 13তম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছে 13তম সংশোধনীর মধ্য দিয়ে, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে বা রহিত হয়েছে সেটা কিন্তু 15তম সংশোধনীর মধ্য দিয়ে। সো সংবিধানের সংশোধনী তোমাদের এই বছরও খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো। হু ইজ রেফার্ড অ্যাজ লোন ওলফ? কাকে লোন ওলফ বলা হয়? রাইটার্স নোন ফর দেয়ার সলিটারি লাইফস্টাইল। বলছে এমন লেখক যারা মানে বিচ্ছিন্নভাবে জীবনযাপন করে, একাকী জীবনযাপন করে, তাদেরকে কিন্তু লোন ওলফ বলা হয়। লোন ওলফ বলা হয়, ঠিক আছে? লোন ওলফ বলা হয়। পরবর্তীতে দেখো, এগুলো বেসিক প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য গোল্ডেন ক্রিসেন্ট মানে গোল্ডেন ক্রিসেন্ট কি? আমরা জানি কয়েকটা বিষয় আছে, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ভিলেজ, গোল্ডেন ক্রিসেন্ট, এরকম কিছু বিশ্বের বিখ্যাত স্থান রয়েছে। যেমন গোল্ডেন ভিলেজের কথা বলতে গেলে কিন্তু তোমরা অনেকেই জানো, বাংলাদেশের কুষ্টিয়া জেলার 36টি এমন গ্রাম রয়েছে যাদেরকে মাদক মানে বিশেষ করে তামাক উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়। আবার গোল্ডেন তোমার ক্রিসেন্ট বলেছি, ক্রিসেন্ট মানেই মাথায় রাখবা যে এখানে মুসলিম যে দেশগুলো যেমন পাকিস্তান, আফগানিস্তান, এই টাইপের দেশগুলা জড়িত আছে, মাদক চোরাচালান সংক্রান্ত দেশ। গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ক্রিসেন্ট, এই গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ভিলেজ, 4টা বিষয় তোমরা পড়বা। গোল্ডেন ক্রিসেন্ট, হ্যাঁ তোমাদের কমেন্ট করতেছি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন AM মনসুর আলী হচ্ছে অর্থমন্ত্রী। সো হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা একটা খেয়াল করে দেখো, এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ভিলেজ, গোল্ডেন ক্রিসেন্ট, এগুলো আমি আমাদের পেড ক্লাসে খুব সুন্দর করে পড়িয়েছি, এখন সুন্দর করে রেকর্ডেড আছে। যারা এখনই যুক্ত হয়ে যাবা তোমরা কিন্তু রেকর্ডেড করে নিতে পারবা। সুন্দর করে তোমাদের লিস্ট আকারে দিব, প্রত্যেকটা ক্লাস বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক এক্সাম সহ, তাগারো স্লাইড সহ সব অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ। সো এইগুলো সুন্দর করে বোঝানো আছে। সো গোল্ডেন ক্রিসেন্ট বলতে এমন জায়গাগুলোকে বোঝায়, এশিয়ান এমন কান্ট্রি দেশগুলোকে যারা হচ্ছে আফিম উৎপাদনের জন্য বিখ্যাত। তো তোমরা একটু বলো তো গোল্ডেন ক্রিসেন্টভুক্ত 3টা দেশ কি কি? গোল্ডেন ক্রিসেন্টভুক্ত দেশগুলা কি কি? গোল্ডেন ক্রিসেন্টভুক্ত দেশগুলা কি কি? এইবার যেটা বলতেছে
দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি ইজ, বলছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংবাদ সংস্থা কোনটা? নিউজ এজেন্সি, সংবাদ সংস্থা। আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, তোমরা জানো আন্তর্জাতিক মানে পৃথিবীর আন্তর্জাতিক সবচেয়ে মানে পৃথিবীর সর্ববৃহৎ আন্তর্জাতিক সংবাদ সংস্থা কোনটি? তোমরা জানো এই যে রয়টার্স রয়েছে যুক্তরাজ্যের, বিবিসি এটাও কিন্তু যুক্তরাজ্যের। বিবিসি এর পূর্ণরূপ কি কারো জানা আছে? বিবিসি এর পূর্ণরূপ কি? আমি কিন্তু ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের এরকম প্রশ্ন ধরবো, যারা উত্তর করতে পারো আমি কিন্তু দেখি। একজন লিখছে ভাইয়া লাইভ ক্লাসটা কি সেভ থাকবে? তোমরা লাইভে করো, প্রাণবন্ত হবে, সেভ নাও থাকতে পারে, বাট লাইভ করো, আমি ক্লাসের শেষে বলে দিব। তো খেয়াল করে দেখো, এই রয়টার্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংবাদ সংস্থা। অপরদিকে যদি তোমাকে বলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা কোনটি, যেটি বহুবার এসেছে, সেটি হচ্ছে এএফপি। এএফপি হচ্ছে এজেন্স ফ্রান্স প্রেস। তোমরা বলো তো এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? সবচেয়ে প্রাচীন কিন্তু এএফপি, মাথায় রাখবা। সো এবার এটা চলে আসতে পারে তোমার বিউপিতে F3SSE, এই প্রশ্নটা হুবহু চলে আসতে পারে বিউপি F3SSE, এবং আসছে ইনশাল্লাহ, তোমরা এইভাবে পড়বা। আমি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিউপি F3SSE এর জন্য, এবার ভালো করে পড়ো। পরবর্তীতে তুমি দেখো যে দ্য মোটো অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, মোটো অর্থ হচ্ছে স্লোগান, কারো কোনো আসল একটা বাক্য, যেটা মানে আমি যদি বলি আমার নাবিল জিকের মোটো কি, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, সেটা আমার পৃষ্ঠানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। নাবিলস জিকে সাধারণ জ্ঞান যেখানে অনন্য সাধারণ, এটা কিন্তু আমার মোটো বা আমার একটা পাঞ্চ লাইন বা আমার একটা আসল, যেটা আমার প্রতিষ্ঠানকে, আমার ভিশনকে রিপ্রেজেন্ট করে। সেই জায়গায় ফরাসি বিপ্লব হয়েছে, তোমরা কত সালে কমেন্ট করে জানাও। এই ফরাসি বিপ্লবের স্লোগান বা মোটো কি ছিল? এখানে তোমরা উত্তর বি দেখতে পাচ্ছ, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। যদি বাংলায় আসতে পারে, বাট ইংলিশে এভাবে আসবে, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। সো এই যে ফরাসি বিপ্লব হয়েছে, তখন কিন্তু ষোড়শ লুইকে কি করা হয়েছে? উচ্ছেদ করা হয়েছিল। ঠিক আছে, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ন বোনাপার্টকে। এই নেপোলিয়ন বোনাপার্টের কয়েকটা গুরুত্বপূর্ণ উক্তিও রয়েছে, সেগুলো খুব সুন্দর করে পড়বা। ঠিক আছে, ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গ পতন হয় কবে? এইটা একটু গুরুত্বপূর্ণ জানবা। রুশ বিপ্লব হয়েছে কবে, কত সালে? রুশ বিপ্লবের সময় কার পতন হয়েছে? সুন্দর করে এই তথ্যগুলো তোমরা জানার চেষ্টা করবে। ঠিক আছে, সো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এখানের। এরপরে যদি আমরা প্রশ্ন দেখি, যে 16 নম্বর প্রশ্নটা, হোয়ার ইজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI। যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটা কি? এটা হচ্ছে চাইনিজ লেড, মানে চায়নার নেতৃত্বাধীন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্ট, আন্তর্জাতিক তোমার অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নের একটা প্রকল্প হচ্ছে BRI, রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। সো এটা কোন দেশ ভিত্তিক? এটা হচ্ছে চীনের একটা প্রকল্প, এটা পরীক্ষা আসতে পারে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। সো এরপরে আমরা যদি সামনে দিকে যাই, আমরা এখানে 17 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর আমি প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়াচ্ছি আমার MCQ ইনসাইট বই থেকে। MCQ ইনসাইট বইটা কার কার আছে? MCQ ইনসাইট বইটা যাদের কাছে আছে, তোমার এইখানে বিগত সালের বিউপি F3SSE সকল প্রশ্ন, জবি বিউনিটের, কুবির বিউনিটের, গুচ্ছের, সামনে তোমার হচ্ছে তোমার কি ন্যাশনালের, সেন্ট্রালের যত বিগত সালের প্রশ্ন সব কিন্তু এটার মধ্যে আছে। তোমার আলাদা কোনো প্রশ্ন ব্যাংক লাগবে না। প্রথম 29 পৃষ্ঠায় এক বছরের যত সাম্প্রতিক জিকে আছে, শেষে আছে 40 সেট মডেল টেস্ট। ঠিক আছে, এই বইয়ে অধ্যায় ধরে ধরে শুধু MCQ আছে, ইংলিশ MCQ আছে, এবং প্রত্যেকটা অধ্যায় তুমি স্ক্যান করলে অনলাইনে এক্সাম দিতে পারবা। আমি উল্টাবো, এই দেখো, এই অধ্যায়ের পর এক্সাম দিতে গেলে এটা স্ক্যান করবা, তারপর এই অধ্যায় এক্সাম দিতে গেলে এটা স্ক্যান করবা, এই অধ্যায় এক্সাম দিতে চাও এটা স্ক্যান করবা। আর মানে এই বই থাকলে কারো কোনো এক্সাম বেস লাগবে না, এক বইয়ের মাঝখানে 7 ধরনের সুবিধা পাবা। কাদের কাছে আছে আমার এই প্রিয় বইটা, আমার এই ভালোবাসার বইটা MCQ ইনসাইট? কাদের কাছে আছে? যারা নাও নি বা পরবর্তী 26 ব্যাচ 27 ব্যাচ চাইলে তোমরা এটা নিতে পারো। সো আমাদের কিছু বই আছে, এরপরে কিন্তু বই আর পাবা না, আমি সত্যি কথাই বলতেছি, বইটা হাতে নিয়েই। সো তোমরা যারা অর্ডার করতে চাও, নাবিল জিকে পেজে নক দাও, কুরিয়ার করে পাঠিয়ে দিব, কোনো লাইব্রেরিতে পাবা না। সো এখন অর্ডার করলে কিন্তু 50 টাকা ডিসকাউন্ট আছে। সো কেউ মিস করো না, পেজে নক দিয়ে ফেলো। এই একটা বই থাকলে তোমাদের সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে। সো মাথায় রাখবা। সো আমরা যদি 17 নম্বর পৃষ্ঠায় প্রশ্নে যাই, সো আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে এইটা। খেয়াল করে দেখো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ল্যান্ড লকার কান্ট্রি। বলছে নিচের কোনটি, মানে তোমার এর আশেপাশে কোনো কি নাই, সমুদ্র নাই, নদী নাই, ভূমি দ্বারা বেষ্টিত কান্ট্রি। নিচের কোন দেশটি হচ্ছে তোমার সমুদ্র বন্দরহীন, নদী বন্দরহীন, নদীহীন, ভূমি দ্বারা মানে কি করা, চারদিকে ঘেরাও করা, এরকম একটা দেশ। সো এখানে দেখো এই যে নেপাল,
তারপর হচ্ছে মেক্সিকো, আর্জেন্টিনা, অনেকেই আছে। বাট এই যে আফগানিস্তান, এটার আশেপাশে কোনো ধরনের সমুদ্র বা নদী নাই বা কোনো জলভাগ নাই, ঠিক আছে? হুইচ কান্ট্রি ডিড নট রেটিফাই দ্য কিয়োটো প্রোটোকল? রেটিফাই মানে হচ্ছে স্বাক্ষর করা বা যুক্ত হওয়া। এই কিয়োটো প্রোটোকল কি নিয়ে কাজ করে? আজকে আমার পেজের লাস্ট তোমরা পোস্টটাতে গেলে হয়তো কিয়োটো প্রোটোকলের একটা এমসিকিউ দেখবে, কারণ আমি বলেছি কিয়োটো প্রোটোকল খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের একটু দেখাই, এই যে আমার পেজের 2 ঘন্টা আগে একটা পোস্ট করেছিলাম কিয়োটো প্রোটোকল কি, তোমরা যারা দেখো নাই, আমরা কিন্তু আমাদের পেজে, যারা নাবিলজিকে পেজে নাই, তোমরা ভুল করতেছো। কেন ভুল করতেছো? পেজে এরকম এমসিকিউ দেই, পেজে এরকম সাম্প্রতিকটা আপডেট করে দেই, বিভিন্ন সাম্প্রতিক তথ্য, এই ভিডিওগুলো সবার আগে পেজে দেই। সো আমাদের এই যে নাবিলজিকে ফেসবুক পেজ রয়েছে, অনেকেই জানো না যে আমরা কোথায় আমাদের পেজ। এটার পরে আমি আমার মূল ক্লাসে চলে যাব। তোমরা খেয়াল করে দেখো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে কিন্তু তোমরা কি করতে পারবা, তোমরা যারা যুক্ত হবা, তোমরা কিন্তু ফেসবুক পেজে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা কি করতে পারবা, এই সকল জিনিস আপডেট আগে পাবা। সো ইউটিউব থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো, এই নাবিলস জিকে ফেসবুক পেজটা তোমরা ফলো দিয়ে দাও। যারা এখনো ফলো দাওনি, নাবিলস জিকে ফেসবুক পেজটা এখনই ফলো দিয়ে দাও। পরে কিন্তু তোমরা ক্লাস সবার আগে পাবা না। এই যে দেখো কিয়োটো প্রোটোকল কি নিয়ে কাজ করে, এটা হচ্ছে 20 মিনিট আগের একটা এমসিকিউ, আর এইটা হচ্ছে আমাদের ক্লাস চলতেছে। আর এইটা কিন্তু ছিল তোমার কিয়োটো প্রোটোকলের সাথে সম্পৃক্ত কি, সেই জিনিসগুলো সবার আগে পেতে হবে। আবার অনেকে আমাদের ইউটিউব চ্যানেলে জানো না যে আগের যত ক্লাস আছে সব এখানে আছে, যত ক্লাস যত তুমি ডাউনলোড করে দেখতে পারবা, রেকর্ড করে দেখতে পারবা। সো এই হচ্ছে নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো, এখনই ভুলে যাবা পরে, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে বিষয়। সো এবার দেখো আমরা যদি যাই, কিয়োটো প্রোটোকল সাইন করেনি কোন দেশ? এটা অবশ্যই তোমার কি হবে, যুক্তরাষ্ট্র। কি হবে? যুক্তরাষ্ট্র। কিয়োটো প্রোটোকলে কিন্তু কি করেনি, কিয়োটো প্রোটোকলে হচ্ছে স্বাক্ষর করেনি যুক্তরাষ্ট্র কিন্তু কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর করেনি। হোয়াট ইজ দ্য জেনেভা কনভেনশন? জেনেভা কনভেনশন কি নিয়ে কাজ করে? ইন্টারন্যাশনাল ট্রিটিস অন কন্ডাক্টস অন আর্ম কনফ্লিক্টস। বলতেছে যে যুদ্ধবন্দী বা যুদ্ধে যারা আহত বা যুদ্ধে যাদের বন্দী রয়েছে, তাদের সাথে কি ধরনের আচরণ করা হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু জেনেভা কনভেনশন কাজ করে। সো আন্তর্জাতিক কনভেনশন, প্রোটোকল, চুক্তি, সংস্থা, জাতিসংঘভুক্ত সংস্থা, মুক্তিযুদ্ধ, জাতীয় সংসদ, বাংলাদেশের বিখ্যাত স্থান, কতগুলো টপিক আমরা আইডেন্টিফাই করলাম। দেখবা ঘুরে ফিরে বারংবার এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। পরবর্তীতে হোয়াট ইজ দ্য রোল অফ সিভিল সোসাইটি? সিভিল সোসাইটির কাজ কি? হোল্ডিং গভর্নমেন্টস অ্যাকাউন্টেবল, মানে তোমার এই যে সরকারকে জবাবদিহি রাখার জন্য কিন্তু সিভিল সোসাইটি বা সুশীল সমাজ কাজ করে। সো এই প্রশ্নগুলো কিন্তু কোনো বই থেকে যে হুবহু আসছে এরকম না, মানে এগুলো হচ্ছে কি একটু বুঝে শুনে বেসিক থেকে প্রশ্ন আসে। সো কিছু প্রশ্ন বেসিক থেকে থাকবে, ভয় পাও না, ইনশাল্লাহ আশা করি তোমরা সেগুলো উত্তর করতে পারবে ইনশাল্লাহ, যদি একটু ব্রেনটা ভালো থাকে। পরবর্তীতে হুইচ অফ কান্ট্রি ফলোইং ডাজ নট হ্যাভ এ পার্মানেন্ট আর্মি? নিচের কোন দেশের কোনো স্থায়ী কোনো আর্মি বা সেনা বাহিনী নেই? নিচের কোন দেশের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই? এটা অবশ্যই সবাই জানো তোমরা। এই যে দেখছো এখানে কোস্টারিকা দিয়ে দিয়েছে তাদের কোনো স্থায়ী সেনাবাহিনী। প্রশ্নটা একটু কঠিন আসছে। এরপর হুইচ কান্ট্রি ইনিশিয়েটেড দ্য বে অফ বেঙ্গল গ্রোথ বেল্ট? বিগ বি ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ, মানে বলতেছে এই বিগ বি ইনিশিয়েটেড মানে উদ্যোগ নেওয়া। কোন দেশটি বঙ্গোপসাগরের এই যে বিগ বি রয়েছে, এই বিগ বির পুনরূপটা দেখবা, এটার উদ্যোগ নিয়েছে জাপানের রাজধানীর নাম কি? কেউ জানো জাপানের রাজধানীর নাম কি? বিগ বি এর উদ্যোগ নিয়েছে কোনটি? ভাইয়া বইটার দাম কত? আমি নিব। বইটার দাম কত নিতে চাও যারা? তোমরা মনে করো এই বইটা হচ্ছে তোমার হচ্ছে 400 টাকা পে করলেই তোমরা বইটা পেয়ে যাবা। 400 টাকা পে করলে আর কোনো কুরিয়ার চার্জ লাগবে না, কুরিয়ার চার্জ একদমই ফ্রি সারা বাংলাদেশে। 400 টাকা পে করবা, কুরিয়ারে পেয়ে যাবা। তোমরা নাবিলজিকে পেয়ে জনক দাও যে আমরা এমসিকিউ ইনসাইড বইটা নিতে চাই। আজকে অর্ডার করলে আমরা কিন্তু কালকের মধ্যে পাঠিয়ে দেবো, তুমি 2-1 দিনের মাঝখানে বই পেয়ে যাবা। সামনে যে কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট এই বইটা রাখতে পারো। আলহামদুলিল্লাহ হাজার কপি চাকরি এবং অ্যাডমিশন প্রার্থীদের সামনে আছে এই বইটা, আলহামদুলিল্লাহ। সো মাথায় রাখবা এটা হচ্ছে জাপান। দ্য গঙ্গা ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড অন, বলতেছে গঙ্গা পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে? গঙ্গা পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে? উত্তরটি হচ্ছে তোমার এখানে দেখতেই পাচ্ছ, 2 নম্বর উত্তর ডিসেম্বর 12, 1996। সালটা খুবই গুরুত্বপূর্ণ, ডিসেম্বর 12, 1996। দেখো এই সালটা জানা থাকলে কিন্তু আর এইগুলো লাগতো না, কারণ তুমি জানো এগুলো একদমই না। সো যে কোনো বিষয়ের আগে মেইন সালটা মুখস্থ রাখবা, পরে তারিখটা মুখস্থ রাখবা। হ্যাঁ, টোকিও দিচ্ছে উত্তর সঠিক, জাপানের রাজধানী হচ্ছে টোকিও। হুইচ ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি ডাজ নট শেয়ার দ্য সেনজেন ভিসা অর কমন ভিসা সিস্টেম? তোমরা জানো যে ইউরোপিয়ান ইউনিয়নের
দেশগুলোর মাঝখানে একটা অভিন্ন ভিসা রয়েছে যাতে তারা এক দেশ থেকে অন্য দেশে তারা ভ্রমণ করতে পারে এক ভিসায়। সো কোন দেশটা এই সেনজেন ভিসাভুক্ত নয়, সেটা হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড কিন্তু এই সেনজেন ভিসাভুক্ত নয়, তবে অপরদিকে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র তারা কিন্তু এই সেনজেন ভিসার অন্তর্ভুক্ত। দেখছো কি টাইপের প্রশ্ন হয়। পরবর্তীতে যদি আমরা দেখি, হোয়াট ইজ অ্যাপার্থেড মিনস। অ্যাপার্থেড, সরি এখানে আরেকটা প্রশ্ন ছিল, 25 নম্বর প্রশ্ন। মাল্টিপল আরব নেশনস রেকগনাইজ ইসরায়েল থ্রু, বলছে বিভিন্ন আরব দেশগুলো তোমার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে কিসের ভিত্তিতে, কোন চুক্তির ভিত্তিতে? এই আব্রাহাম অ্যাকর্ডস, এই আব্রাহাম চুক্তির মধ্য দিয়ে, যুক্তরাষ্ট্রের করা আব্রাহাম চুক্তির মধ্য দিয়ে কিন্তু তাদেরকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হয়েছে। সো আব্রাহাম চুক্তি নিয়ে তোমরা জানবা। তুমি তারপর দেখো অ্যাপার্থেড অর্থ কি, তোমরা এই শব্দটা পড়েছো নেলসন ম্যান্ডেলার যেই প্যাসেজটা ছিল সেখানে। অ্যাপার্থেড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, আর রং দেখে জাতপাত দেখে মানুষের মাঝখানে বৈষম্য সৃষ্টি করায় কিন্তু অ্যাপার্থেড বা বর্ণ বৈষম্য। তো এখানে উত্তরটা হচ্ছে সিস্টেম অফ রেশিয়াল সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে হচ্ছে পৃথকীকরণ। ডিসক্রিমিনেশন মানে কি, ডিসক্রিমিনেশন মানে কি তোমরা বলো। সো এই যে বৈষম্য আর কি। সো এই যে সিস্টেমটা যেখানে জাতিগতভাবে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এটা হচ্ছে কি অ্যাপার্থেডের মানে। এবার এডওয়ার্ড সাইদ সেমিনাল বুক ইজ টাইটেলড ওরিয়েন্টালিজম। এই যে ওরিয়েন্টালিজম হচ্ছে এডওয়ার্ড সাইদের বই। এগুলো তোমরা যারা পড়েছো বই থেকে জানো, এখান থেকে প্রশ্ন আসে। সো আমাদের কোর্সে আমি বারবার একটা কথা বলি, কেন সবাই ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ, বা আমাদের 25-26 ব্যাচের জন্য কিন্তু প্রি অ্যাডমিশন কোর্স শুরু হচ্ছে, এখন ভর্তি চলছে। তোমরা যারা পরবর্তী 25 সেকেন্ড টাইম দিব, 26 সাল যারা এবার এইচএসসি দিয়ে পরে অ্যাডমিশন দিবা, 27 কলেজে থাকতে জিকের প্রিপারেশন নিতে চাও, আমাদের নতুন জিকে ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, একদমই নতুন। সো এখনই পেজে যোগাযোগ করতে পারো সেই সম্পর্কে জানতে। সো দেখো কোন বইগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আমার পেজ ব্যাচে দাগিয়ে দিয়েছি, মাত্র 20-30টার মতো, সেগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে দেখো আর্টিকেল 22 অফ দ্য বাংলাদেশি কনস্টিটিউশন এমফাসাইজ, বলছে বাংলাদেশের সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে কি নিয়ে কথা বলা হয়েছে। এই বিষয়টাই কত সহজে আসে, তোমরা অনেকে ভয় পাও, বাট এগুলো কিন্তু সহজ, অত কঠিন কিছু না। খেয়াল করে দেখো যে 22 নম্বর অনুচ্ছেদে বলা আছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, বলছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ। ঠিক আছে, নির্বাহী বিভাগ থেকে, এই যে এক্সিকিউটিভ মানে নির্বাহী বিভাগ থেকে, জুডিশিয়ারি মানে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে, কিন্তু এটা নিয়ে কথা বলা আছে। তারপর হুইচ কন্টিনেন্ট, কোন মহাদেশ হ্যাজ এ মোস্ট নাম্বার অফ কান্ট্রিজ, কোন মহাদেশের সবচেয়ে বেশি দেশ রয়েছে। আমরা জানি যে আয়তনে সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আফ্রিকা, তৃতীয় উত্তর আমেরিকা, চতুর্থ দক্ষিণ আমেরিকা, পঞ্চম হচ্ছে অ্যান্টার্কটিকা, ষষ্ঠ হচ্ছে ইউরোপ, আর সপ্তম হচ্ছে তোমার ওশেনিয়া। আবার যদি বলি স্বাধীন দেশের সংখ্যা বেশি কিন্তু আফ্রিকায়, অন্ধকারচ্ছন্ন মহাদেশ যেই মহাদেশকে বলা হয়, সেই মহাদেশটিতে কিন্তু স্বাধীন দেশের সংখ্যা বেশি। তোমরা বলো তো কতটি স্বাধীন দেশ রয়েছে আফ্রিকায়? এবং প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকা মাত্র একটি স্বাধীন দেশ রয়েছে, সেই স্বাধীন দেশটির নাম কিন্তু লাইবেরিয়া। সেই স্বাধীন দেশটির নাম কি? লাইবেরিয়া, মাথায় রেখো। আবার এটা আবার ওই যে সাইবেরিয়া না, গান আছে না সাইবেরিয়ার তুষারপাতে, আছে না একটা, ওই সাইবেরিয়া না, এটা হচ্ছে লাইবেরিয়া, যার রাজধানী হচ্ছে মনরুভিয়া। লাইবেরিয়ার রাজধানী হচ্ছে মনরুভিয়া, মাথায় রাখবা, ঠিক আছে, মাথায় রাখবা। বাংলাদেশ স্কোয়ার অবস্থিত লাইবেরিয়াতে। হোয়াট ডু ইউ কল এ কালেকশন অফ বাটারফ্লাইজ? ক্যালাইডোস্কোপ। মানে যখন কেউ অনেক বাটারফ্লাইজ মানে হচ্ছে প্রজাপতি কালেকশন করে, ওইটাকে ক্যালাইডোস্কোপ বলে। ক্যালাইডোস্কোপ, ক্যালাইডোস্কোপ মানে বাটারফ্লাইয়ের কালেকশন বা প্রজাপতির কালেকশন। দেখছো কত বেসিক প্রশ্ন এগুলো, আমার মনে হয় না কেউ তোমাকে পড়িয়েছে, এগুলো ইংরেজিতে হয়তো পড়েছো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট কন্টিনেন্টাল মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড? বলছে মানে পৃথিবীর সর্ববৃহৎ যে পর্বতমালা কোনটি? হ্যাঁ, তো মহাদেশীয় পর্বতমালা কোনটি? আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা, এটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতমালা কিন্তু মহাদেশীয় সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা, ঠিক আছে, দীর্ঘতম, দৈর্ঘ্যে বড়। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার তোমরা? সো এখানে আইকিউ এবং রিসেন্ট থেকেও কিছু প্রশ্ন এসেছে, সো আমরা যদি সেগুলো দেখি। হোয়াট আর দ্য নেম অফ বিউপি স্টুডেন্টস হু ওয়ার মার্টিয়ার্ড দ্য ইন জুলাই মুভমেন্ট অফ 2024? বলছে বিউপির কোন ছাত্র বা ছাত্ররা জুলাই যে অভ্যুত্থানে মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে। মার্টিয়ার্ড মানে শহীদ হয়েছে 24 সালের। এক হচ্ছে জোবায়ের, আর এক হচ্ছে মাহফুজ। জোবায়ের এবং মাহফুজ, মাথায় রাখবা। আই এম অলওয়েজ ইন ফ্রন্ট অফ ইউ বাট ইউ ক্যানট বি সিন হোয়ার অ্যাম আই? বলছে আমি সবসময় তোমার সামনে থাকি বাট তুমি আমাকে দেখতে পাও না। সো এই জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাদের কিন্তু ঠিক সামনেই থাকে, কিন্তু একটু এক সেকেন্ড, এক পলক আগেও কি ঘটবে তা কিন্তু আমরা জানতে পারি না, ঠিক আছে?
ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো এই টাইপের প্রশ্ন কিন্তু হয়ে থাকতে পারে, যেটা একদম তুমি যদি মাথা খাটাও তাহলে উত্তর করতে পারবা। পরবর্তীতে দেখো, সিলেক্ট দ্য নিউ মেম্বার বা মেম্বার্স অফ ব্রিক্স এডেড ডিউরিং 16th ব্রিক্স সামিট ইন কাজান। বলছে কাজানে 16তম ব্রিক্স সম্মেলনে নতুন কারা মেম্বার হয়েছে ব্রিক্সের নতুন মেম্বার হয়েছে কারা এই যে কাজান সম্মেলনে 2024 সালে, সেটা হচ্ছে ইথিওপিয়া, যার রাজধানী হচ্ছে আদ্দিস আবাবা। হর্ন অফ আফ্রিকার অন্যতম একটি দেশ কিন্তু এই ইথিওপিয়া, আফ্রিকার একটি দেশ হচ্ছে এই ইথিওপিয়া। ঠিক আছে, পরবর্তীতে ওয়েন ডিড মার্চ ফর জাস্টিস কবে হয়েছে? 31 জুলাই, তোমরা জানো। উইনিং ক্যাপ্টেন অফ সাফ 2024 উইমেন্স চ্যাম্পিয়নশিপ, বলছে সাফ যে চ্যাম্পিয়নশিপ 2024 নারীদের, তোমার হচ্ছে নারী দলের কে তোমার অধিনায়ক ছিল? সাবিনা খাতুন। তোমরা একটু কমেন্ট করে জানাও বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে? বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক, একজন বলছে ভাই ধোয়া দেখা যায়। বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে? বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে? তোমরা বলো তো বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে? কারা কারা জানো একটু কমেন্ট করে জানাও। সো এই টাইপের প্রশ্ন কিন্তু হয় সাম্প্রতিক থেকে। হোয়াট ওয়াজ দ্য এজেন্ডা অফ COP29? এটা হচ্ছে জলবায়ু সম্মেলন, আমরা জানি বর্তমানে COP30ও চলে গেছে, যেটা ব্রাজিলে হয়েছে, ব্রাজিলের বেলেম সিটিতে। এবং 31তম COP সম্মেলন হবে তুরস্কে, তাই না? এটা আমরা জানি। তো মাথায় রাখবা এই COP29 যেটা হয়েছিল, হ্যাঁ, আজারবাইজানের বাকুতে, ওইটার কি মূল বিষয় ছিল বা প্রতিপাদ্য বিষয় ছিল বা আউটকাম কি ছিল বলেছে? উত্তরটা হবে হচ্ছে টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং 1.5 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস। বলছে যে পৃথিবীর যেই বৈশ্বিক উষ্ণতা, সেটার মাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে। এটাই ছিল COP29-এর বিষয়। এখন তোমরা COP30-এর কি মূল আলোচ্য বিষয় ছিল সেটা একটু কমেন্ট করে জানাও। সো এই যে এগুলা কিন্তু পরীক্ষায় আসে। পরবর্তীতে দেখো, হোয়াই ওয়াজ নেশন নিহন হিদানকায়ো, তোমরা জানো 2024 সালে শান্তিতে নোবেল বিজয়ী যে প্রতিষ্ঠানটি ছিল জাপানের, এই নিহন হিদানকায়ো, যদিও 2025 সালে পেয়েছে ভেনেজুয়েলার মারিয়া কুরিনা মাচাদো, 24 সালে পেয়েছিল নিহন হিদানকায়ো, যারা হচ্ছে পরমাণু অস্ত্র বিরোধী ছিল এমন একটা সংগঠন। তো বলছে ওয়াই ওয়াজ নিহন হিদানকায়ো অ্যাওয়ার্ডেড দ্য 2024 নোবেল পিস প্রাইজ? কেন তারা 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে নিহন হিদানকায়ো? উত্তরটা হচ্ছে ফর এফোর্টস টু অ্যাচিভ আ ওয়ার্ল্ড ফ্রি অফ নিউক্লিয়ার ওয়েপন্স। পৃথিবীকে পারমাণবিক যেই তোমার অস্ত্র সেটাকে মুক্ত করার জন্য তারা কাজ করেছে, তাই তারা পেয়েছে। দ্য হাইয়েস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি অফ ইউএন পিস সাপোর্ট অপারেশন অ্যাজ নভেম্বর 2024। বলতেছে নভেম্বর 2024 পর্যন্ত পৃথিবীর কোন দেশটি জাতিসংঘের পিস কিপিং মিশনে সবচেয়ে বেশি সেনা পাঠায়? সেটা অবশ্যই জানো তোমরা, নেপাল কিন্তু পিস কিপিং মিশনে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ। হ্যাঁ, এখানে একটা ডেট দিয়ে দিছে, কারণ এটা পরবর্তীতে বাড়তে পারে, সেই কারণে। সো আমরা বিউপির সর্বশেষ 24-25-এর প্রশ্ন সলভ করে দেখলাম কি টাইপের প্রশ্ন হয়। সো এইবার যদি আমরা বিউপির 23-24-এর প্রশ্ন দেখি, 23-24 সালের প্রশ্ন দেখি, তো তোমরা একটু এই প্রশ্নের উত্তর করো, দুইটা প্রশ্ন উত্তর করো, দেখি কারা কারা পারো। এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা একটু করো, এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা একটু করার চেষ্টা করো। সো এরকম টাইপের প্রশ্নই কিন্তু বিউপিতে হবে, মাথায় রাখতে হবে। তোমরা অনেকেই বলছিলে ভাই বিউপির জন্য একটা ক্লাস দেন, অ্যাপ ট্রিপলেসের জন্য কিছু যাতে বুঝতে পারি, প্রশ্ন বুঝতে কঠিন হয়। সো আমি এই টাইপের ক্লাসে কিন্তু তোমাদেরকে দিলাম। হ্যাঁ, সো এটা একটু উত্তর করো। দ্য হোয়ার ইজ দ্য ফার্স্ট এলিফ্যান্ট ওভারপাস বাংলাদেশ লোকেটেড? বাংলাদেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় রয়েছে? ইন ইন্টারন্যাশনাল ট্রেড হোয়াট ডাজ দ্য টার্ম ডাম্পিং রেফার টু? তোমরা অনেকেই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি। সো খেয়াল করে দেখো যে এখানে যে কথাটা বলছে যে উত্তর হবে হচ্ছে চট্টগ্রামে কিন্তু বাংলাদেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস রয়েছে। তোমরা একটু বলো তো এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? নর্মালি এলিফ্যান্ট পাস পরীক্ষা বারবার আসে।
এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পাস কোন দেশে? এলিফ্যান্ট পাস কোন দেশে অবস্থিত? তোমরা একটু কমেন্ট করে জানাও। এলিফ্যান্ট পাস কোন দেশে অবস্থিত? তো দেখো, সো ডাম্পিং মানে কি? আন্তর্জাতিক তোমার ট্রেড মানে বাণিজ্যের ডাম্পিং শব্দটি হচ্ছে সেলিং গুডস অ্যাট এ লোয়ার প্রাইস, মানে যে কোনো পণ্য একটা দেশ অনেক কম দামে বিক্রি করে ইন এ ফরেন মার্কেট দেন ইন ডোমেস্টিক মার্কেট। বলছে নিজ দেশে একটা প্রোডাক্ট যে দামে বিক্রি করে আন্তর্জাতিক মার্কেটে ওই একই প্রোডাক্ট তারা কম দামে সেল করে দেয়, এটা হচ্ছে ডাম্পিং। ধরো আমার দেশে এই কলমটা বিক্রি হলো, ধরো আমি আমি একটা কোম্পানি, আমার দেশে এটা বিক্রি করলাম বাংলাদেশে 5 টাকা, বিদেশে গিয়ে বিক্রি করছি 4 টাকা। সো এইটা হচ্ছে ডাম্পিং, এই জিনিসটা হচ্ছে ডাম্পিং, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু ডাম্পিং। সো দেখছো কিছু বিষয় হচ্ছে টার্ম থেকে আসে যেগুলো আসলে তোমার এমনিতে বেসিক ভালো থাকলে তুমি উত্তর করতে পারবা বিউপি ট্রিপল এসে। সো এফ ট্রিপল এসে এবার হুইচ ট্রিটি, কোন চুক্তিটি এইম টু, তার লক্ষ্য হলো লিমিট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বলছে নিচের কোন চুক্তিটির লক্ষ্য পৃথিবীর যে বৈশ্বিক উষ্ণায়ন এবং তোমার এই যে কি বলে ক্লাইমেট চেঞ্জ মানে তোমার জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করে। সো সেটা হচ্ছে কি প্যারিস এগ্রিমেন্ট। এই প্যারিস এগ্রিমেন্টটা নেওয়া হয়েছিল তোমার কি বলে এটা একটা কপ সম্মেলন থেকে কিন্তু এই এগ্রিমেন্টটা করা হয়েছিল, প্যারিস জলবায়ু চুক্তি, যেটা থেকে সম্প্রতি কিন্তু যুক্তরাষ্ট্র তাদের নাম ফিরিয়ে নিয়েছে। কোন জলবায়ু চুক্তি থেকে? প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নাম ফিরিয়ে নিয়েছে। হোয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি সিটেড অ্যান্ড হাউ মেনি মেম্বার স্টেটস ডাজ ইজ? বলছে আন্তর্জাতিক যেই ক্রিমিনাল কোর্ট রয়েছে সেটা কোথায় অবস্থিত? তোমরা জানো নেদারল্যান্ডের হেগ শহরে। নেদারল্যান্ডের হেগ শহরে 125টি সদস্য, এখানে 25 জায়গায় যদি আপডেট হয় তোমাদের আপডেট বইগুলোতে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন দেশ এখানে যুক্ত হচ্ছে। সো পৃথিবীর 195টি স্বাধীন দেশ রয়েছে, মাত্র 125টি কিন্তু এই আইসিসির সদস্য, তার মানে সামনে আরও বাড়বে, অবশ্যই বাড়বে। সো তোমরা এগুলো একটু আপডেট করে নিবা। সো এটা নেদারল্যান্ডের হেগ শহর অবস্থিত। তোমরা দেখলা আন্তর্জাতিক সংস্থা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে বারবার। হোয়াট ডাজ দ্য টার্ম ব্রিটন উডস রেফার ইন দ্য কনটেক্সট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স? বলছে আন্তর্জাতিক অর্থনীতিতে ব্রিটন উডস এই বিষয়টি কি? তোমরা জানো যে 1944 সালে যুক্তরাষ্ট্রের ব্রিটন উডস নামক জায়গায় একটি সম্মেলন হয়, যে সম্মেলনের টার্গেটই ছিল ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা বা অন্যান্য আইএমএফ প্রতিষ্ঠা এবং হচ্ছে ডলারকে বিশ্ববাজারে গ্রহণযোগ্য করে তোলা, একটা প্ল্যান ছিল তাদের যুক্তরাষ্ট্রের। সো এটা কি নিয়ে কাজ করে বুঝতেই পারছো, এখানে দেওয়া আছে সি নিয়ে, অ্যান এগ্রিমেন্ট স্টাবলিশিং দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক, এই দুইটা প্রতিষ্ঠার জন্য কিন্তু এই ব্রিটন উডস সম্মেলন করা হয়েছিল। কবে? কত সালে? 1944 সালে। কত সালে? 1944 সালে। কত সালে? 1944 সালে। এরকম প্রশ্ন হতে পারে। সো পরবর্তীতে আমরা যদি এখানে প্রশ্নে যাই, এই যে পরবর্তী প্রশ্নগুলো তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা খেয়াল করে দেখো, হাউ মেনি পার্টস অ্যান্ড আর্টিকেলস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশে? বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অধ্যায় এবং কতটি অনুচ্ছেদ রয়েছে? আমাদের সংবিধানের অধ্যায় হচ্ছে 11টি, অনুচ্ছেদ হচ্ছে 153টি। প্রশ্ন এভাবে বুঝবা, অধ্যায় 11টি, অনুচ্ছেদ 153টি, মানে সি হচ্ছে সঠিক, সি হচ্ছে সঠিক। দেখছো কত সুন্দর প্রশ্ন, সংবিধান থেকে প্রশ্ন আসলো আমরা দেখলাম, কিন্তু বারবার বলতেছে জোর দিয়ে কোনগুলো আসবে। রয়টার্স ইজ আ নিউজ এজেন্সি বেসড অ্যাট অ্যান্ড ইট ওয়াজ এস্টাবলিশড ইন। বলছে এটা কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? অবশ্যই এটা লন্ডন ভিত্তিক, 1851 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবং মাথায় রাখবা পৃথিবীর বৃহৎ। দেখছো তোমরা এই রয়টার্স থেকে 24-25 সেশনে প্রশ্ন আলো, 23-24 প্রশ্ন আসলো। এইবার তাহলে এএফপি নিয়ে প্রশ্ন আসবে, এজেন্সি ফ্রান্স প্রেস নিয়ে প্রশ্ন আসবে। মোটামুটি ধরে রাখো, পরীক্ষা দেওয়ার পর হয়তো আমাকে এসে বলবা যে ভাইয়া আপনি লেজেন্ড। সো প্রশ্ন বুঝতে আমরা যখন পড়াই প্রশ্নটা ধরাই দিই স্টুডেন্টদেরকে যে এইভাবে তোর এই প্রশ্নটা এই কারণে আসতে পারে। এছাড়াও আরও অনেক জটিল সমীকরণ থাকে, ওইভাবে বুঝে পড়লে কিন্তু পরীক্ষায় অনেক কমন পাওয়া যায়, ঠিক আছে? সো পরবর্তীতে দেখো, হু হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য মোস্ট গোলস স্কোর্ড ইন দ্য হিস্ট্রি অফ ফিফা ওয়ার্ল্ড টুর্নামেন্টস? বলছে ফিফা যে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতাকে, এই যে মিরোস্লাভ ক্লোসা হচ্ছে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা ব্যক্তি, নট মেসি। মিরোস্লাভ ক্লোসা, ঠিক আছে? ক্লোসা।
মিরোস্লাভ ক্লোসা হচ্ছে সেই ব্যক্তি, ঠিক আছে? মিরোস্লাভ ক্লোসার নামটা মাথায় রাখবা। সব থেকে বেশি গোল করে যে ব্যক্তি, মিরোস্লাভ ক্লোসা। সো এটা মাথায় রাখতে হবে, মিরোস্লাভ ক্লোসা, ঠিক আছে? ওকে, পরবর্তীতে যদি আমরা সামনের দিকে যাই, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এটা এসেছে বিশ্বের বিশেষ অঞ্চল নামক টপিকটা থেকে। বিশ্বের বিশেষ অঞ্চল থেকে এসেছে যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির অন্তর্ভুক্ত নয় কোনটি। তোমরা জানো যে সুইডেন আছে, নরওয়ে আছে, ডেনমার্ক আছে, আইসল্যান্ড আছে, হ্যাঁ, কিন্তু এই পোল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নয়, উত্তর ইউরোপের দেশ নয়। সো বিশ্বের বিশেষ অঞ্চল। কনসিডারিং দ্য ল্যান্ড এরিয়া, হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট উপজেলা বাংলাদেশ? বলছে মানে আয়তনে, ল্যান্ড এরিয়া মানে আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে ছোট উপজেলা কোনটা? সো সর্ববৃহৎ উপজেলা হচ্ছে শ্যামনগর, আর সবচেয়ে ছোট হচ্ছে পলাশ। সো এইভাবে আসতে পারে প্রশ্ন। দ্য রুইন্স অফ দ্য বুদ্ধিস্ট বিহার অ্যান্ড দ্য সুন্দরবনস ডিক্লেয়ার্ড অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন দ্য ইয়ার। বলছে যে তোমার যে বৌদ্ধবিহার রয়েছে, পাহাড়পুরের যে বৌদ্ধবিহার এবং সুন্দরবনকে কবে ইউনেস্কো আন্তর্জাতিক মানে যে স্থানের বা হেরিটেজের স্বীকৃতি দিয়েছে? বাংলাদেশে এমন 3টা জায়গা আছে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক ঐতিহ্য। একটা হচ্ছে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, আরেকটি হচ্ছে সুন্দরবন, আরেকটি হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার। তো এইদিকে পাহাড়পুরের বৌদ্ধবিহার এবং বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, যেটি 1985 সালে ইউনেস্কোর আন্ডারে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়, আর সুন্দরবন পায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে 97। তাহলে এই 85 হচ্ছে দুইটায় পায়, 97 পায় সুন্দরবন। তোমরা আমাকে বলো ৬০ গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কতটি? ৬০ গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কতটি? একটু কমেন্ট করে জানাও ৬০ গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কতটি। পরবর্তীতে একটু খেয়াল করে দেখো, হাউ মেনি ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাওয়ার্ডেড বীর উত্তম? বলছে আমাদের মুক্তিযুদ্ধে কতজন, হাউ মেনি মুক্তিযোদ্ধা বীর উত্তম পাইছে, আবার কতজন বীর প্রতীক পাইছে ফর দেয়ার ভ্যালিয়েন্ট রোলস ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। এইটা জাস্ট একটা এক্সট্রা তথ্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্য কজন মুক্তিযোদ্ধা বীর উত্তম বীর প্রতীক পাইছে। তাহলে প্রথম যে সংখ্যাটা থাকবে বীর উত্তম, পরটা বীর প্রতীক। বীর উত্তম পেয়েছিল 68, বীর প্রতীক পেয়েছিল 426। তোমরা আমাকে বলো বীর শ্রেষ্ঠ পেয়েছে কতজন? বীর শ্রেষ্ঠ পেয়েছিল কতজন? তোমরা যারাই দেখছো একটা রিয়েক্ট দিয়ে ফেলো, যতজনই আসো। আমরা জানি বিউপির জন্য অনেক সংখ্যা কম থাকবে, শিক্ষার্থীর সংখ্যা কম, বা বিউপি যারা টার্গেট তাদেরকে একটু মেনশন করে দাও, প্রশ্নটা বোঝার জন্য তাদের সহজ হবে। সো বিউপি যারা দেখছো একটা রিয়েক্ট করে একটা শেয়ার করে দাও তোমাদের আইডিতে, আমি দেখি কারা কারা শেয়ার করেছো। ডান লিখে একটু জানাও যে ভাই আমি শেয়ার করেছি, একটু জানাও আমাকে। সো এই হচ্ছে তোমার এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। সো এরপরে দেখো, হুইচ প্ল্যানেট ইজ নোন এজ রেড প্ল্যানেট? কোন প্ল্যানেট মানে কি, কোন হচ্ছে গ্রহকে, কোন গ্রহকে রেড প্ল্যানেট মানে লাল গ্রহ বলা হয়? এটা হচ্ছে মার্স, মানে মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়। সো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বেজা? এই বেজার পূর্ব হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ বাই ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের কালচারাল হেরিটেজ কোনটি? সেটি কিন্তু রিক্সা পেইন্টিংস। সম্প্রতি বাংলাদেশের 6ষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে কোনটিকে ইউনেস্কো ঘোষণা দিয়েছে? টাঙ্গাইলের তাঁতের শাড়ির বুনন শিল্পকে। এটা রিক্সা ছিল এর আগে, একদম সর্বশেষ 6ষ্ঠ কিন্তু টাঙ্গাইলের তাঁতের শাড়ির বুনন শিল্প। সো এবার কিন্তু ওইটা আসতে পারে। সো একটু সাম্প্রতিক দিকে তোমাদের আপডেট থাকতে হবে, হ্যাঁ 7জন উত্তর দিয়েছো, অনেক থ্যাংক ইউ। এ মাথায় রাখবা, হুইচ ওয়ান মানে কোনটি ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইউরোপ? মানে ইউরোপের সবচেয়ে লংগেস্ট মানে দীর্ঘতম নদী কোনটি? সেটি হচ্ছে ভলগা নদী হচ্ছে ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী। আর এই দানিউব নদীকে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল রিভার বলা হয়। এই দানিউব নদীকে ইন্টারন্যাশনাল রিভার বলা হয়, ঠিক আছে। এবার হু ওয়াজ দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ মুজিবনগর গভর্নমেন্ট? এবার আসতে পারে হু ইজ দ্য ফাইন্যান্স গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অস্থায়ী যে সরকার ছিল। সো মুজিবনগর সরকারের
তোমার অস্থায়ী, মানে আমি যদি বলতে অর্থমন্ত্রী কে ছিলেন, তোমরা জানো যে মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী ছিল তোমার কি তোমার হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, মানে অর্থমন্ত্রী। হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ G7 গ্রুপ অফ 7? বলছে G7 এর অন্তর্ভুক্ত নয় কোন দেশ? এটা কিন্তু চায়না। আমাদের এশিয়া থেকে একমাত্র দেশ এশিয়া থেকে কিন্তু জাপান G7 এর অন্তর্ভুক্ত, গ্রুপ অফ 7 এর। এশিয়া থেকে একমাত্র দেশ যেটি G7 এর অন্তর্ভুক্ত সেটি কিন্তু তোমার কোনটি? এই জাপান। জাপান 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 এই বিষয়টি একটু মাথায় রাখবা, জাপান, ঠিক আছে? জাপান জাপান একজন তাজউদ্দিন দিয়েছে উত্তর ভুল। So, পরবর্তীতে যদি আমরা এই প্রশ্নটা দেখি, হুইচ অ্যামং ফলোইং ইজ ইন্টারন্যাশনাল ডে অফ পিস? বলছে তোমার হচ্ছে নিচের কোন দিবসটি ইন্টারন্যাশনাল ডে অফ পিস, মানে আন্তর্জাতিক শান্তি দিবস। আন্তর্জাতিক শান্তি দিবস হচ্ছে তোমার 21 সেপ্টেম্বর। শান্তি দিবস হচ্ছে 21 সেপ্টেম্বর। হোয়েন ডিড বাংলাদেশ জয়েন UN অ্যান্ড OIC? বলছে কত সালে বাংলাদেশ তোমার জাতিসংঘে এবং ওআইসিতে যুক্ত হয়েছে? জাতিসংঘ যুক্ত হয়েছে আমরা 74 সালে, কনফার্ম। তাহলে যেটা 72 আছে সেটা বাদ, 72 গুলোকে বাদ দিই, 72 73 এই তিনটা বাদ, আগে বাদ দিবা। এই দুইটার একটা উত্তর হবে, এটা অবশ্যই হবে 74 সালে আমরা জাতিসংঘে যুক্ত হয়েছি। 74 সালে হচ্ছে আমরা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে যুক্ত হয়েছি। তার মানে এইভাবে কিন্তু সহজে পরীক্ষার হলে প্রশ্ন খুঁজে খুঁজে বের করবা। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইজ লোকেটেড ইন উপজেলা। বলছে এটা কোন উপজেলা? আমরা জানি তো পাবনা, কিন্তু পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। কোথায়? পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত, ঠিক আছে? পাবনার কোথায়? ঈশ্বরদীতে অবস্থিত। এইবার দ্য স্ট্রেট অফ মালাক্কা কানেক্টস। বলছে মালাক্কা প্রণালী যুক্ত করেছে কাকে কাকে? এই যে মালাক্কা প্রণালী যুক্ত করেছে কাকে কাকে? তোমরা জানো মালাক্কা প্রণালী পৃথক করেছে কাকে কাকে, যুক্ত করেছে ভালো করে জানতে হবে। সাউথ চায়না সি, মানে দক্ষিণ চীন সাগর এবং ভূমধ্য সাগর এখানে উত্তর দিচ্ছে। এটা কি সঠিক? নো 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 নো, এটা ভুল হবে। এটা ডি নাম্বার উত্তরটা ভুল আছে, এটা ভুল আছে। তোমরা একটু উত্তরটা দাও, এটা ভুল আছে, মাস্ট এটা ভুল আছে। দেখি এবার কারা উত্তর দিতে পারো। এবার তো ভুল আছে, দেখি এবার সঠিকটা কারা দিতে পারো। সঠিক উত্তর কারা দিতে পারো? মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী কাকে কাকে যুক্ত করেছে একটু দেখি। বলো, মালাক্কা প্রণালী কাকে কাকে সংযুক্ত করেছে? এটা পরীক্ষা আসতে পারে এরকম প্রশ্ন। তোমাদের উত্তরগুলো আমি দেখলাম। ওকে, থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। চলো এবার আমরা আমাদের ব্যাখ্যার মধ্যে যাই, যে মালাক্কা প্রণালী কাকে কানেক্ট করেছে। উত্তর অবশ্যই হবে
আন্দামান এবং দক্ষিণ চীন সাগরকে, ইয়েস, আন্দামান এবং দক্ষিণ চীন সাগরকে তারা কানেক্ট করেছে। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি চেঞ্জ দেয়ার ডিজাইন অফ ইটস ন্যাশনাল ফ্ল্যাগ, বলছে কোন দেশটি সম্প্রতি তাদের জাতীয় পতাকার কি বলবে ডিজাইন অথবা হচ্ছে তোমার যেই বিষয়টা চেঞ্জ করেছে, সেটা কোন দেশ? কিরগিজস্তান। কিরগিজস্তান কিরগিজস্তান তাদের জাতীয় পতাকার নকশা চেঞ্জ করেছে, নকশা পরিবর্তন করেছে, নকশা পরিবর্তন করেছে। পরবর্তীতে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লেয়ার অফ হিউম্যান রাইটস, মানে আন্তর্জাতিক যে মানবাধিকার সনদের যে ব্যাপারটি সেটি কিন্তু ইউডিএইচআর 1948-এর, তোমরা জানো যে 10 ডিসেম্বর এটি কিন্তু গৃহীত হয়েছে। সো এটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ আরব লীগ, এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার আসতেছে, কোনটি কোন সংগঠনের সদস্য নয়, কোনটি কোন সংগঠনের সদস্য, এরকম প্রশ্ন কিন্তু হয়। সো আরব লীগের সদস্য নয় কিন্তু ইরান, আরব লীগের সদস্য নয়, আরব কান্ট্রি না, কিন্তু ইরান কিন্তু একটা আরব কান্ট্রি না, ওই অঞ্চলে হওয়ার পরও আরব লীগের সদস্য না। পরবর্তীতে দেখো, দ্য নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন, দ্য নোবেল প্রাইজ ইজ নট অ্যাওয়ার্ডেড ইন, মানে কোন বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয় না। আমরা জানি মোট 6টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়, চিকিৎসা, সাহিত্য, শান্তি, অর্থনীতি, পদার্থ, রসায়ন, তাই না? সো এখানে দেখো ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্সে নোবেল দেয় না, ম্যাথমেটিক্স একটা পুরস্কার দেয়, সেটা হচ্ছে অ্যাবেল, গণিতের পুরস্কার নাম হচ্ছে অ্যাবেল, নোবেল নাই। পরবর্তীতে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া, নিচের মানে ইন্ডিয়ার কোন রাজ্যটি, ভারতের কোন রাজ্যটি ডাজ নট হ্যাভ এ বর্ডার উইথ বাংলাদেশ, বাংলাদেশের সাথে কোনো বর্ডার শেয়ার করে নাই, সেটা হচ্ছে মণিপুর। মণিপুর 7 সিস্টার্স ভুক্ত একটা রাজ্য, যেটা বাংলাদেশের সাথে সরাসরি বর্ডার শেয়ার করেনি। অ্যাপোলো 11 অ্যাস্ট্রোনটস ফার্স্ট ল্যান্ডেড মুন অ্যাট, মানে কবে কবে করছে, সেটা হচ্ছে তোমার এই যে মেয়ার ট্রাঙ্কুলিটিস। সো এই বিষয়টি অ্যাপোলো 11 এটা কবে উৎক্ষেপণ করা হয়েছে, কোন দেশের, চাঁদে গেছে মানুষ কবে, মহাকাশে কবে গেছে, এই বিষয়গুলো বেসিক, এগুলো একটু জানার চেষ্টা করবা। হাউ মেনি টার্গেটস আর দেয়ার ইন এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে গোলস রয়েছে সেটা টার্গেট কতটি, সেটি কিন্তু 169টি। টার্গেট মানে কি? টার্গেট মানে কিন্তু লক্ষ্য, টার্গেট মানে হচ্ছে লক্ষ্য। আর যদি বলতো গোল কতটি, যদি বলতো গোল, যদি বলতো গোল কতটি, গোলের বাংলা হচ্ছে অভিষ্ট, আমরা জানি অভিষ্ট, এই অভিষ্ট কিন্তু 17টি, আর এই টার্গেটস অথবা হচ্ছে লক্ষ্য হচ্ছে 169টি। তার মানে বুঝতে হবে, এখানে কিন্তু বুঝে উত্তর করতে হবে। কি বলছে? সিটিবিটি কি নিয়ে কাজ করে? সো আন্তর্জাতিক চুক্তি প্রটোকল, আন্তর্জাতিক সংস্থা সদস্য যদি পড়ো তুমি 2 মার্ক শিওর কমন পাবা, 2 মার্ক শিওর কমন পাবা হচ্ছে বিউপির F-SSS, বিউপির F-SSS। সিটিবিটি হচ্ছে তোমার কাজ করে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে কাজ করে, ঠিক আছে। দ্য পুলিৎজার প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ফর, পুলিৎজার পুরস্কার দেওয়া সাংবাদিকতার জন্য। সো জার্নালিজম, জার্নালিজম হবে সঠিক উত্তর। সো জার্নালিজম হবে সঠিক উত্তর, ঠিক আছে, জার্নালিজম হবে সঠিক উত্তর। পুলিৎজার পুরস্কার কিন্তু জার্নালিজমের জন্য দেওয়া হয়, পুলিৎজার পুরস্কার জার্নালিজমের জন্য, সাংবাদিকতার জন্য দেওয়া হয়, ঠিক আছে। পরবর্তীতে হুইচ ডিস্ট্রিক্টস হ্যাজ বর্ডার্স উইথ ইন্ডিয়ান মায়ানমার, বাংলাদেশের কোন জেলাটি ভারত এবং মায়ানমার উভয় দেশের সাথে বর্ডার শেয়ার করেছে? আমাদের বাংলাদেশের সীমান্ত বলে একটি জেলা রয়েছে, সেটা হচ্ছে রাঙামাটি, যে জেলা হচ্ছে 2 দেশের সাথে বর্ডার শেয়ার করেছে, ভারত এবং মিয়ানমারের সাথে। এন্টি পার্সোনাল মাইন্স ব্যান কনভেনশন ওয়াজ সাইন্ড এট, বলছে এই যে এন্টি পার্সোনাল মাইন্স ব্যান, এগুলো একটা চুক্তি বা ট্রিটি, এগুলো কবে কোথায় হয়েছে? এটা হচ্ছে অটোয়া, কানাডার অটোয়াতে হয়েছে। হু ইজ দ্য অথর অফ ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস ফ্রম মাই ফাদার, মানে ড্রিমস ফ্রম মাই ফাদার এই বইটির লেখক হচ্ছে বারাক ওবামা, বারাক ওবামা, বারাক ওবামা। হোয়েন ওয়াজ ট্রিটি অফ ভার্সাইল সাইন, মানে ভার্সাই যে চুক্তি রয়েছে, ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1919 সালে। আমরা জানি ভার্সাই চুক্তি রয়েছে 2টা, কোনটা কি নিয়ে কাজ করে একটু সুন্দর করে পড়বা ভার্সাই চুক্তি ব্যাপারটা। আন্তর্জাতিক চুক্তি প্রোটোকল কনভেনশন, চুক্তি প্রোটোকল কনভেনশন, বিউপি F-SSS মাস্ট 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 পড়বা, মাস্ট পড়ে যাবা। হু ইজ দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান চিফ জাস্টিস, প্রধান বিচারপতির নাম কি? সেটা কিন্তু এখানে দেওয়া আছে, মাথায় রাখতে হবে। বাংলাদেশের বর্তমান যে বিচারপতি আছে, তোমরা সাম্প্রতিক বইয়ে জানো যে বর্তমান যে বিচারপতি আছে সেটাকে বলতে পারো? বর্তমান বিচারপতির নাম কি বাংলাদেশের? কে বলতে পারো? বর্তমান বিচারপতি কিন্তু পরিবর্তন হয়েছে, কারণ জানা আছে বর্তমান চিফ জাস্টিসকে, বর্তমান প্রধান বিচারপতি। সো এখানে উইন্টার অলিম্পিক্স নিয়ে কিছু কথাবার্তা বলছে, কোন দেশ কটা কি মেডেল পাইছে হাবিজাবি দেখবা। আর এটা থেকে এখন প্রশ্ন আসবে না, অন্য জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বিউপিতে আসে। সো বিউপিতে যারা পরীক্ষা দিয়েছো, আশা করি আমি তোমাদের যেই টপ 8-10টা টপিক বললাম, ওই টপিকগুলো আগামী 2-3 দিন তুমি পড়লে ইনশাল্লাহ তোমার ভালো হবে।
তবে আমাদের বিউপি তো শেষ টার্গেট না, অনেকের পরীক্ষা ভালো হয়েছে, আজকে চট্টগ্রামে অনেকের রেজাল্ট আসলো, সামনে অনেকে ঢাবিতে আসবে। সো এরপরও কিন্তু কিছু শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হবে, গুচ্ছতে চান্স পেতে হবে। একটা সময় এসে মনে হবে তোমার একটা পাবলিকে চান্স পাওয়া যথেষ্ট ছিল, সামনে জগন্নাথের পরীক্ষা, সামনে কুমিল্লার পরীক্ষা। সো আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এর শেষ সময় খুব ভালো করে পড়ো। একটা সময় মনে হবে একটা ভালো সাবজেক্ট একটা পাবলিকে পড়লেই হয়তো আমার লাইফটা শাইন হইতো। যখন তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে জগন্নাথ একটা শিক্ষার্থী ভালো করতে না পারলেও তোমার অন্য গুচ্ছভুক্ত বা জাতীয় বা সেন্ট্রালের কোন একটা শিক্ষার্থী ভালো একটা সাবজেক্ট পেয়ে ভালো পজিশনে আছে, তখন তোমার মনে হতো এই পজিশনে আমি হয়তো থাকতে পারতাম যদি, তখন আমার চিন্তাটা ওই রকম থাকতো। সো অ্যাডমিশনের শুরুতে আমাদের ওই থিঙ্কিংগুলো শেখানো হয় না, মনে করা হয় ঢাবি সেরা, এই সেরা, এই সেরা, এগুলো না। সো শেষ সময় আমি একটা কথাই বলবো, আগামীকাল থেকে মাত্র আমরা 3টা ক্লাস নিব, প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা করে, এই 3-12 ঘন্টা সময় দিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টপিক তোমার ইউনিট ডান। আমি তোমাদের গ্যারান্টি দিলাম মাত্র 12 ঘন্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3টা ম্যারাথন ক্লাসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিকেতে ইনশাল্লাহ বেস্ট করব। সিক্রেট সাজেশন অলরেডি আমাদের গ্রুপে দেওয়া আছে, সেগুলো শেষ করে দিব। এরপরে কুমিল্লাটা শেষ করাবো, সামনে নার্সিংয়ের জন্য, গুচ্ছের জন্য ক্লাস থাকবে, জাতীয় সেন্ট্রালের জন্য। সো একটা কথাই বলবো, তোমরা এখন দারুণ অফার আছে, 42টা স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, তুমি কেন মিস করছো? সো আজকে আমি একটা কথাই বলতে চাই তোমাদেরকে, যারা মিস করতে না চাও তোমাদের জন্য এই অফারটা আজকে লাস্ট টাইম আমি তোমাদেরকে দিয়ে দেই, যে আমাদের যেই কোর্সটা ছিল 1500 টাকার, যেটা আমাদের মেইন কোর্স জিকের, যেখানে আগের যত ক্লাস আছে সব আছে, 5টা ম্যারাথন ক্লাস আছে রাবির জন্য, যেগুলো এখন করতে পারলে অ্যাড হয়ে গেলে রাবিটাও তোমাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সামনে জবির এবং ইয়ার কথা তো বললামই। সো আমাদের যেই কোর্সটা 1500 টাকা ছিল, সেই কোর্সটাই কিন্তু এখন মাত্র 2 দিনে তোমরা 350 টাকায় ভর্তি হতে পারবা, মাত্র 350 টাকায়। সো আজকে এই লাস্ট সুযোগটা যদি মিস করতে না চাও, যদি তোমার টার্গেট থাকে রাবির পরে অন্যগুলো আমার টার্গেট, তুমি পরে কিন্তু আফসোস করবা। সো আজকেই বলবো তোমরা ভর্তি হয়ে যাও, বা যে যখনই দেখছো তোমার কাছে জন্য অফারটা রাখবো, তুমি শুধু আমার যে কাজটা করবা, 01307515906 আমার এই নাম্বারটাতে পার্সোনাল বিকাশ নগদ দুইটাই আছে, একটু স্ক্রিনশট রাখো, পার্সোনাল বিকাশ নগদ দুইটাই আছে। তুমি 350 টাকা পাঠাও এই নাম্বারে, পাঠানোর পর তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, নিয়ম একটাই সবসময় বলি, তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, হতে পারে দোকান থেকে, নিজের আব্বুর নাম্বার থেকে, নিজের আম্মুর নাম্বার থেকে, বা নিজের বিকাশ বা নগদ থেকে, বিকাশ বা নগদ 350 টাকা পাঠিয়ে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারের 11টা ডিজিট আছে না, ওই 11টা ডিজিট আমার নাবিলস জিকে পেজে মেসেজ দাও লিখে, যে ভাই আমি এই নাম্বারটা থেকে টাকা পাঠাইছি। কোনো স্ক্রিনশট দিলে হবে না, 4 ডিজিট দিলে হবে না, শেষের হাই হ্যালো লিখে বসে থাকো না, তুমি টাকা পাঠায়া 11টা ডিজিট লিখে মেসেজ দিলে আমি তোমাকে আজকে এখনই অ্যাড করে দিব। সো এখনো বিকাল হয় নাই, সন্ধ্যা হয় নাই, সো সন্ধ্যার আগেই টাকাটা পাঠিয়ে দাও। যদি জগন্নাথ টার্গেট থাকে, তোমার গুচ্ছ টার্গেট থাকে, রাবি টার্গেট থাকে, জবি টার্গেট থাকে, কুবি টার্গেট থাকে, সেন্ট্রাল বা জাতীয় টার্গেট থাকে, পরে কিন্তু এই কোর্সের প্রাইস হয়ে যাবে 600 টাকা। সো একটা কথাই বারবার বলবো, এই লাস্ট সুযোগটা কাজে লাগাও। তোমরা হচ্ছে এই নাম্বারে 350 টাকা পাঠিয়ে আমার নাবিল জিকে পেজে মেসেজ দিবা, ভাই আমি এই 11টা ডিজিট হচ্ছে আমার নাম্বার, এখান থেকে আমি পাঠাইছি, আমাকে ম্যারাথন কোর্স অ্যাড করে দেন। কোর্সের নাম বলবা ম্যারাথন কোর্স, অ্যাড করে দেন। সো এটাতে ভর্তি হলে তোমাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা মিস করো না, ক্লাসগুলো থাকবে একবার এই বছরে আরো 3-4 মাস থাকবে, এবং এই কোর্সে অ্যাড হলে আমার আগের কোর্সের সব পাবা, মানে ওই মেইন গ্রুপটাতেই তোমাদের অ্যাড করব। এই যে আমার মেইন গ্রুপটা আছে না, এই যে দেখো আমাদের মেইন গ্রুপটা আছে, এই যে আমাদের মেইন গ্রুপ, এই মেইন গ্রুপে দেখো অলরেডি 42 স্টুডেন্ট হয়ে গেছে। এই মেইন গ্রুপে আসলে তুমি এই ফিচার্ডে গেলেই আগের যত ক্লাস সুন্দর করে টাইটেল অনুযায়ী রেকর্ডেড করা আছে, টেনে টেনে দেখতে পারবো। অনেকে বলে ভাইয়া আমরা যদি আগের ক্লাসগুলো পাই, আগের এক্সাম পাই, আগের স্লাইড পাই, আমরা আপনার কোর্সে ভর্তি হব। আমি দিয়ে দিয়েছি, এই গ্রুপে অ্যাড করবো, সিমোরে ক্লিক করলে দেখো টাইটেল অনুযায়ী আগের যত ক্লাস তোমার কাছে থাকবে। তুমি যেই টপিকটা পারো না, তুমি পুরো ক্লাস পাইলা, এটাতে সবাই 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছে। সো এখন প্রাইস কমেছে, তুমি এখন ভর্তি না হলে কিন্তু পরে দাম বেড়ে যাবে। সো দেখো সকল ক্লাস এক্সাম সহ সাজানো আছে। তাহলে তুমি একটা ক্লাস করতে চাও, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, ইউরোপীয়দের আগমনে এই টপিকটা তোমার সমস্যা আছে, বা ভাইয়া বলছে এই টপিকটা ইম্পর্টেন্ট রাবির জন্য, তুমি কি করবা, এটা ক্লাস করতে যে এখানে ক্লিক করবা, তুমি দেখবা এটা ক্লাস চলে আসবে, তুমি টেনে টেনে দেখতে পারবা, রেকর্ডে দেখতে পারবা। ভাই আমি ক্লাস তো করতে পারবো না, আমার সময় নাই, আমি এখন যেটা করবো, ভাই আমি এটার একটা এক্সাম দিতে চাই, এই যে লিঙ্ক আছে, এই এক্সাম ব্যাচটা কিন্তু এখন 500 টাকা লাগবে। এই যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে তুমি এই জায়গায় ব্লু জায়গায় ক্লিক করবা, প্রত্যেকটা টপিকের এক্সাম আছে, স্টার্টে ক্লিক করবা, তোমার নাম নাম্বার পূরণ করবা, করার পর স্টার্ট দিলে এক্সাম শুরু, টাইম উঠবে একদম, পরীক্ষা যেমন টাইম দিয়ে আমরা পরীক্ষা দিই, ওই টাইম দিয়ে পরীক্ষা দিবা। অপশন দাগাবা, যেভাবে তোমার ইচ্ছা অপশন দাগায় অপশন দাগায় তুমি সাবমিট করবা, রেজাল্ট দেখবা, ভুল করা হয়েছে সঠিক করা হয়েছে, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, ভুল হলে ওটা সঠিক উত্তর কি সব দেখায় দিবে। সো এক্সামও পাচ্ছ। আবার তুমি যদি মনে করো ভাইয়া এই মুহূর্তে আমার
এক্সাম তো আমি দিব, কিন্তু ভাই আমার তো এখন সময় কম, আমি শুধু ভাই আপনার দাগানো স্লাইডগুলো দেখে যাইতে চাই। সো সকল ক্লাসের এই যে দাগানো স্লাইড, এই যে স্লাইড লিঙ্কে ক্লিক করবা, ক্লিক করার পর তুমি দেখবা এই যে দাগানো স্লাইড, দাগানোতে ক্লিক করলে প্রত্যেকটা ক্লাসের এরকম যেগুলো ইম্পর্টেন্ট স্টার মার্ক করা সেগুলো একবার করে পড়ে যাও, একবার করে শুধু পড়ে যাও। সো সকল বিশ্ববিদ্যালয়ের আগের যত বাংলাদেশের ক্লাস, আন্তর্জাতিকের ক্লাস, সাম্প্রতিকের ক্লাস, যত এক্সাম, যত মডেল টেস্ট, যত সাজেশন এই গ্রুপটাতে তুমি পাবাই। পাশাপাশি সামনে যেই বিশ্ববিদ্যালয় টার্গেট ওটার জন্য ম্যারাথন ক্লাস পাবা। এই লাস্ট সুযোগটা মিস করো না, আমি তোমাকে এইটা রিকোয়েস্ট করব, যদি তোমরা এখনই আজকের মধ্যে ভর্তি হয়ে যাও, আজকের মধ্যে ভর্তি হয়ে যাও, তোমরা কিন্তু ক্লাস শুরু করে দিতে পারবা। যেই টপিকের সমস্যা, আজকে ভর্তি হয়ে গেলে তোমরা সকল টপিকের ক্লাস শুরু করে দিতে পারবা। সো তোমরা 013075159006 এই নাম্বারটাতে বিকাশে অথবা নগদে, এটা পার্সোনাল নাম্বার, একটা বিকাশে অথবা নগদ যেটাতেই পারবা, ইচ্ছা সমস্যা নাই। 350 টাকা তোমরা নিজে পাঠালে সেন্ড মানি, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করে নাবিলস জিকে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে মেসেঞ্জারে গিয়ে তুমি লিখবা কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, পুরো 11টা ডিজিট দিবা। বারবার কিন্তু মনে করে দিই, 4 ডিজিট দিয়ে বসে থাকবে না, হাই হ্যালো লিখে বসে থাকবে না, 11 ডিজিট লিখে টাইপ করে লিখে মেসেজ দিয়ে বলবা আমাকে ম্যারাথন কোর্সে অ্যাড করেন, ব্যাস তোমাকে সাথে সাথে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা নাম্বারগুলো সার্চ দিয়ে কিন্তু তোমাদেরকে বের করে যারা টাকা পাঠায় তাদেরকে দ্রুত অ্যাড করে দিই। সো যারা আগে মেসেজ দিবা, আজকে কিন্তু আমাদের টার্গেট ছিল 200 স্টুডেন্ট ভর্তি করা, অলরেডি 100 হয়ে গেছে, আর শুধু 100 ইনশাল্লাহ রাতের মধ্যে আমরা ভর্তি করে নিব। সো একজনও মিস করো না এই কোর্সটাতে ভর্তি হতে। এবং মাথায় রাখবা এটা শুধু কিন্তু এই তোমার জগন্নাথ কুমিল্লাই না, এরপরে গুচ্ছ, সেন্ট্রাল, তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়, এই বড় 3টা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তোমার এই একই কোর্সে ক্লাস হবে, আর নতুন করে কোন টাকা পে করতে হবে না, একবার টাকা পে করলে তোমরা ক্লাসগুলো করতে পারবা। সো যারা ভর্তি হবা এখনই টাকা পাঠিয়ে নক দিয়ে ফেলো, নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখো, নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ তোমার কাজে লাগবে। সো এখনই আজকে ভর্তি হয়ে যাও। আলহামদুলিল্লাহ আমি বলবো ক্লাসটা করার পর তোমার জগন্নাথে ভালো হবে, কুমিল্লাতে ভালো হবে, এবং রাবির জন্য অলরেডি যাদের রাবি টার্গেট, ভাই আমার রাবি টার্গেট অলরেডি 5টা ম্যারাথন ক্লাস আমরা নিয়ে রেখেছি। এই 5টা ম্যারাথন ক্লাস করতে 2 দিন লাগবে, 2-3 দিন যাই সময় আছে তুমি করো, গ্রুপে সাজানো আছে, করলে তোমার রাবিতে ইনশাল্লাহ ভালো কমন পড়বে। সো তোমার কাছে সব দেওয়া আছে, এখন তুমি অ্যাড হয়ে শুধু সেই সার্ভিসগুলো নিবা। সো এই পর্যন্ত আজকে, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে। তোমরা সেফ থেকো, ভালো থেকো। যারা এতক্ষণ ধরে ক্লাসে ছিল অনেক অনেক ধন্যবাদ। আর আমার সকল ক্লাস পাওয়া যাবে, তোমরা যারা মনে করো ভাই কোথায় ক্লাস পাবো, সকল ক্লাস পাবা আমার যে ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়ালে। এখানে আগের যত ক্লাস আছে তোমরা ভিডিওস অপশনে গেলে দেখবা সকল ক্লাস কিন্তু দেওয়া আছে। শিক্ষার্থীরা, হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই ক্লাসগুলো করে ফ্রিতে প্রিপারেশন নিচ্ছে। তোমরা এটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, এই যে নোটিফিকেশনটা অন করে দিও, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দাও নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দাও, পরে কিন্তু ভুলে যাবা। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, সকল ক্লাস পাবা। আর যদি মনে করো ভাইয়া আপনার হচ্ছে ফেসবুক পেজ কোনটা যেখান থেকে আমরা লাইভ ক্লাস করতে পারি, সকল আগে আপডেট পেতে পারি, এই যে সাম্প্রতিকের যে বিভিন্ন কুইজ পেতে পারি, এই যে কুইজ পেতে পারি, কুইজ প্র্যাকটিস করতে পারি, অথবা হচ্ছে আপনার লাইভ ক্লাসগুলো আগে করতে পারি, কিংবা এরকম কুইজ পেতে পারি, অথবা বলতে পারো যে ভাই সাম্প্রতিকের এরকম যে আপডেটগুলো আপনি দেন সেগুলো তো ইউটিউবে দেন না, এইখানে দেন। সো তোমরা গিয়ে এখনই নাবিল জিকে পেজটি ফলো দিয়ে দাও, যারা ফলো দাওনি পরে ভুলে যাবা, ফলো দিয়ে দিলে কিন্তু তোমরা কি করতে পারবা, এই জিনিসগুলো সবার আগে পেয়ে যাবা। সো যারা ভর্তি হবা টাকা পাঠিয়ে এখন নক দিয়ে ফেলো, দেখাবে পরবর্তী কোন ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি আমি নাবিল হাসান। সবার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমরা যারা ভর্তি হবা অবশ্যই তোমরা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে কি করো, অনেকে বলো ভাই নাম্বারটা দেন আমরা টাকা পাঠাবো, এখন দোকানে যাচ্ছি, টাকা পাঠানোর সাথে সাথে 11টা ডিজিটের নাম্বার দিয়ে ফেলবা, 013075159006। এখনই তোমরা স্ক্রিনশট রেখে এই নাম্বারে টাকা পাঠিয়ে নগদ নক দিয়ে ফেলো, আমি তোমাদেরকে এখনই অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।